আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? আচ্ছা ফাইন। সো আগে হচ্ছে কথা বলে শুরু করি। আপনারা সবাই কেমন আছেন? পড়াশোনা কেমন চলছে? এটা সবচেয়ে বড় কথা। কিন্তু খুব বেশি দিন নাই, ঠিক আছে। যদি হচ্ছে সবাই আশা করছিল যেহেতু করোনার কারণে হয়তো হচ্ছে আপনাদের পরীক্ষা পিছাতে পারে, বা যেহেতু এখানে মেডিকেলের এক্সাম হয়ে গেল এত করোনার মাঝখানেও, তাই ধরে নেওয়া যায় যে আপনাদের এক্সামটাও খুব বেশি পিছানো হবে না। তো খুব বেশি হচ্ছে টাইম নাই বলা যায়, কারণ যেহেতু একদম এপ্রিল মাস অর্ধেক প্রায় চলে গেছে, মে থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে, বলতে গেলে হচ্ছে হাতে 1 মাস আছে মাত্র। তো এই লাস্ট মাসে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 4, 5, 6, এই তিনটার যে মেন পার্ট গুলো আছে আমরা ওইগুলা নিয়ে হচ্ছে পড়ে যাবো। চ্যাপ্টার 4, 5, 6 সত্যি কথা বলতে অনেক বিশাল চ্যাপ্টার। আপনাদের সবার কাছে আশা করি হচ্ছে শিটগুলো প্রোভাইড করে দেওয়া আছে, ওইখান থেকে আপনাদের একদম মেন মেন যে পার্ট গুলো আছে, যেখান থেকে হচ্ছে আমাদের এমসিকিউ সম্ভাবনা অনেক পরিমাণে বেশি আছে ক্লাসের মধ্যে, আমরা মেনলি ওই পার্ট গুলো নিয়ে এসে কথা বলবো। ওকে, তো চলেন শুরু করে দেওয়া যাক। প্রথমত হচ্ছে আমরা আজকে কথা বলবো ফার্স্টে ফোর্থ চ্যাপ্টার নিয়ে। ফোর্থ চ্যাপ্টারটা হচ্ছে ওয়েব ডিজাইন আর এচটিএমএল। তো ওয়েব ডিজাইন আর এচটিএমএল পড়তে গেলেই প্রথমত কথা আসে যে ওয়েবসাইটটা কি। ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ কি করা যায়, সংরক্ষণ করে রাখা যায়, তারাই হলো হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, কেউ হয়তো হ্যান্ড রেজ করেছেন। জি ভাই, বলুন আপনি। ভাই আপনি একটু স্লো বলেন, কথাটা মানে বেশি দূর হয়ে যায়। আচ্ছা, মোস্ট প্রবলি হচ্ছে অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো আমি স্লো বলছি, বাট তোমাদের কাছে ফাস্ট যাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমি ট্রাই করবো আর স্লো করে বলার জন্য। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা পড়বো হচ্ছে ওয়েবসাইট নিয়ে। ওয়েবসাইটটা কি? ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে কি করা থাকে, যাতে এক বা একাধিক হচ্ছে ওয়েব পেজ সংরক্ষণ করা যায়, তারাই হলো মেনলি ওয়েবসাইট। আমরা যখন কিনা হচ্ছে লাইক Amazon.com এর যদি হচ্ছে ওয়েবসাইটের মধ্যে চাই, গিয়ে দেখবো যেখানের মধ্যে অনেকগুলো হচ্ছে ওয়েব পেজ আছে। ধরো আমি হচ্ছে, আমরা তো এখন যদিও হচ্ছে ফেসবুকের আমরা মেন অ্যাপটা চালাই, বাট আগে কিন্তু আমরা অনেকেই অপেরা মিনি দিয়ে হচ্ছে বা ব্রাউজার দিয়ে হচ্ছে কি চালাতাম, আমরা এই ফেসবুক চালাতাম। তখন কিন্তু যখন কিনা ফেসবুকে লগ ইন করতাম, প্রথমত হোমের একটা পেজ আসে, তারপর এখান থেকে মেসেজ, নোটিফিকেশন, অনেক জায়গায় যাওয়া পসিবল। তো এটা হচ্ছে মেইনলি আমার ফেসবুকের একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস আর লোকেশন যেখানে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করা থাকে, তাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটে মেনলি হচ্ছে একটা স্পেস, এমন একটা জায়গা যেখানের মধ্যে আমার ওয়েব পেজ গুলোকে হচ্ছে সংরক্ষণ করা যায়। তাহলে কোশ্চেন আসে, ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা হচ্ছে HTML দিয়ে লেখা হয়েছে এমন কোনো পেজকে বলা হয়ে থাকে হচ্ছে ওয়েব পেজ। HTML দ্বারা লিখিত ডকুমেন্টকে আমরা ওয়েব পেজ বলতে পারি, এবং ওয়েব পেজ দিয়ে মেনলি আমাদের এই ওয়েবসাইটে তৈরি হয়। এবং এই ওয়েবসাইটে অবভিয়াসলি হওয়া লাগবে হচ্ছে একটা স্পেস অথবা লোকেশন। এই ওয়েবসাইটকে মিলে হচ্ছে তিনটা উপাদান দিয়ে তৈরি করা যায়। একটা হচ্ছে লেআউট টেমপ্লেট, 2 নম্বরটা হচ্ছে ইউআরএল প্যাটার্ন, আর 3 নম্বরটা হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার। প্রথমটা হচ্ছে লেআউট টেমপ্লেট। দেখবেন যখন হচ্ছে কেউ যদি আপনার প্রোগ্রামিং নিয়ে যদি হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করেন, প্রথমত হচ্ছে একটা টেমপ্লেটের মধ্যে আবার নরমালি হচ্ছে ওয়েবসাইটটা বসানো হয়ে থাকে, বা ওয়েবসাইটটা হচ্ছে প্রথমত আমি যে ওয়েবসাইটটা চালাবো বা ওয়েবসাইটটা ডিজাইন করবো, ওই ক্ষেত্রে কি একটা লেআউট দরকার, যে কোন পেজের পরে কোন পেজ আসবে, প্রথম পেজে কি থাকবে, প্রথম পেজের পরে কি সেকেন্ড পেজ যাবে, নাকি হচ্ছে লিঙ্ক করা থাকবে। ওয়েবসাইট অনেক ধরনের আছে, ট্রি ওয়েবসাইট, তারপর হচ্ছে হায়ারার্কি। তো আমাকে আগে হচ্ছে লেআউটের টেমপ্লেটটা ঠিক করা লাগবে। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের একটা মেন উপাদানের মধ্যে গিয়ে পড়ছে। 2 নম্বরে গিয়ে হচ্ছে ইউআরএল প্যাটার্ন। আমি হচ্ছে যে লোকেশনটা নিচ্ছি বা স্পেসটা নিচ্ছি, ওই স্পেসের প্যাটার্নটা কেমন হবে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইউআরএল প্যাটার্ন। এন্ড 3 নম্বরে গিয়ে হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার। আমার হচ্ছে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের স্ট্রাকচারটা কেমন হবে। ওই যে বললাম যে ওয়েবসাইটকে অনেক ভাগে ভাগ করা পসিবল, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার। এখন আপনাদের ভিতরের পার্ট সম্পর্কে খুব বেশি জানার দরকার নেই, কারণ যেহেতু হচ্ছে আপনাদের এখানের মধ্যে কোনো ধরনের রিটার্ন আসবে না, আপনাদের জাস্ট এমসিকিউ গুলো জানা লাগবে যে ওয়েবসাইটের মেইনলি 3টা উপাদান আছে এবং উপাদানের নামগুলো জানা লাগবে, লেআউট টেমপ্লেট, ইউআরএল প্যাটার্ন, আর হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার। আপনাদের প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ওয়েবসাইটের উপাদান? 1 নম্বরে বা ক নম্বরে দিয়ে দিল লেআউট টেমপ্লেট, খ নম্বরে দিয়ে দিল হচ্ছে ইউআরএল প্যাটার্ন, 3 নম্বরে ডিফারেন্ট নাম দিয়ে দিল, এন্ড 4 নম্বরে গিয়ে বললো হচ্ছে এ এন্ড বি।
তাহলে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে এ এন্ড বি, কারণ এতে ছিল হচ্ছে লেআউট টেমপ্লেট আর বিতে ছিল হচ্ছে ইউআরএল প্যাটার্ন। তারপর হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটকে মেনলি হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট গুলো যে সকল ওয়েবসাইটকে মেনলি হচ্ছে পরিবর্তন করাটা অনেকটা কষ্টকর এবং সাধারণত পরিবর্তন করা যায় না, তাদেরকে বলা হয়ে থাকে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির বা স্থবির, যেটা হচ্ছে নর্মালি চেঞ্জ করা যায় না, তাকে স্ট্যাটিক বলা হয়। এই সকল ওয়েবসাইটে ডেটার যে আমার যা রয়েছে, ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করাটা দেখে পরিবর্তন করা যায় না। ঠিক আছে, যে সকল ওয়েবসাইটের যে ডেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করাটা নিয়ে পরিবর্তন করা যায় না, সেটাকে বলছি হচ্ছে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। বা সহজ কথায় যে সকল ওয়েবসাইটকে আমরা খুব ইজিলি পরিবর্তন করতে পারি না, সংশোধন করতে পারি না, চেঞ্জ আনতে পারি না, তাদেরকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইট গুলো হচ্ছে নিয়মিত চেঞ্জ করা পসিবল, খুব ইজিলি সংরক্ষণ করা যায়, তাকে বলা হয়ে থাকে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন ভিন্ন ভিন্ন কাজে আমার ভিন্ন ভিন্ন ওয়েবসাইট দরকার। সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট খুব বেশি একটা ইউজ করা হয় না, মেনলি হচ্ছে আমরা ডাইনামিক ওয়েবসাইট এখন ইউজ করে থাকি। এখন স্ট্যাটিক ওয়েবসাইট কখন ইউজ করা হয়, যদি হচ্ছে আমার স্পেস খুবই কম হয়, তখন গিয়ে হচ্ছে নরমালি স্ট্যাটিক ওয়েবসাইট ইউজ করা হয়। কেন? কারণ স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে তোমার স্পেসটা খুবই কম লাগে আর খুবই দ্রুত লোড হয়, কারণ এর মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেগুলো আগের থেকে ঠিক করে দেওয়া, সেগুলো পরিবর্তন করা হয় না। আর ডাইনামিকের মধ্যে যেটা হয় যে নিয়মিত পরিবর্তন করা যায়। সো আমি আগের দিন চেঞ্জ করলাম, নতুন করে লোড করার টাইমে গিয়ে বা যখন কিনা আমি ওয়েবসাইটে প্রবেশ করব, নতুন ডাটাগুলোকে আবার রিলোড নেবে, যার কারণে একটু বেশি টাইম লাগে। এই কারণে গিয়ে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে খুবই তাড়াতাড়ি কাজ করতে পারে, আর ডাইনামিকের মধ্যে গিয়ে হচ্ছে একটু লোড নিতে টাইম লাগে। কিন্তু স্ট্যাটিকের মধ্যে খুব বেশি পরিবর্তন করা যায় না, তাই একবার তৈরি করার পর সেটা পরিবর্তন করাটা ঝামেলা, যেটা হচ্ছে নরমাল ওয়েবসাইটে করা হয় না। এই কারণে স্ট্যাটিকের জায়গায় ডাইনামিকটাই হচ্ছে ইউজুয়ালি ইউজ করা হয় বেশি। তারপরে গিয়ে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আরেকটা হচ্ছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট, সার্ভিস বা সেবা সহ যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করা হয়। যেমন যদি হচ্ছে আমরা এনসিটিভির ওয়েবসাইটে যাই, ঠিক আছে, এনসিটিভি কিন্তু একটা ওয়েবসাইট, কিন্তু আমার যত ধরনের এনসিটিভির ব্যাপারগুলো রয়েছে শিক্ষা কার্যক্রম, ওইগুলোকে নিয়ে একটা এনসিটিভির ওয়েব পোর্টাল আছে। ওয়েব পোর্টালের মধ্যে যেটা করা হয়, আমার যত শ্রেণীর বই আছে, ক্লাস একদম 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে বোর্ডের বইগুলো আছে, তারপর হচ্ছে আবার 11-12 এর যে বোর্ডের বই সংক্ষিপ্ত আকারে সবগুলো এখানের মধ্যে আছে, সবগুলো লিঙ্ক আমার এনসিটিভি এর ওয়েব পোর্টালের মধ্যে গিয়ে কি করা আছে, একদম কালেক্ট করা আছে। তারপর হচ্ছে আমার শিক্ষা কার্যক্রম, শিক্ষা বোর্ডে যত তথ্য আছে, কোনো ইম্পর্টেন্ট নোটিশ, সবকিছুকে একসাথে কানেক্ট করা আছে। তার মানে অনেকগুলো ওয়েবসাইট মিলে আলটিমেটলি গিয়ে হচ্ছে আমার ওয়েব পোর্টাল। অনেকগুলো ওয়েবসাইট মিলে আমার একটা ওয়েব পোর্টাল হচ্ছে, যেখানে হচ্ছে আমরা একটা ওয়েব পোর্টালের মধ্যে অনেকগুলো ওয়েবসাইটকে লিংক করে দিই। তো একটা লিংকে ক্লিক করলে আমরা ওই ওয়েবসাইট চলে যাবো। লাইক ওয়েব পোর্টাল তোমাদেরকে দেখাতে পারলে ভালো হতো, যদি হচ্ছে তোমরা এনসিটিভি এর ওয়েব পোর্টালে যাও, ওখান থেকে দেখবা তোমাদের মাধ্যমিক শ্রেণী, উচ্চ মাধ্যমিক শ্রেণী অনেকগুলো ভাগ ভাগ দেওয়া আছে। তো তোমরা হচ্ছে উচ্চ মাধ্যমিক গিয়ে তোমাদের যে আইসিটি বইটা আছে সেটা খুব ইজিলি তোমরা ডাউনলোড করতে পারবে। তো এগুলাই হচ্ছে আমাদের ওয়েব পোর্টাল। এখানে অনেকগুলো লিঙ্ক, কন্টেন্ট, সার্ভিস ও সেবার সংগ্রহ একসাথে সহজভাবে উপস্থাপন করা হয়। তারপরে কি আছে হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কি? প্রতিটি কম্পিউটার নেটওয়ার্কে যে ডিভাইসগুলো কানেক্ট করা আছে তার জন্য একটা পরিচিত বা আইডেন্টিটি থাকে, যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। এন্ড এই আইপি অ্যাড্রেসের ফুল মিনিংটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো তুমি হচ্ছে এখন যে ফোন বা ল্যাপটপ ইউজ করে হচ্ছে আমাদের ক্লাসটা দেখছো, এটা কিন্তু একটা ডিজিটাল ডিভাইস। এন্ড এই ডিজিটাল ডিভাইসে শনাক্ত করার জন্য হচ্ছে তার নিজস্ব আইডেন্টিটি আছে, এবং এটাকে বলা হয়ে থাকে হচ্ছে আইপি অথবা ইন্টারনেট প্রোটোকল। এর মাধ্যমে তুমি যে তোমার ফোনটা ইউজ করছো সেটা কোন জায়গা থেকে ইউজ করছো সব ডাটা হচ্ছে এখান থেকে খুব ইজিলি হচ্ছে তোমার বের করা পসিবল। বাট আমরা বের করতে পারবো না সাধারণত, ট্র্যাকার আছে, এই ট্র্যাকার দিয়ে হচ্ছে আইপি ট্র্যাক করা পসিবল, যে যেকোনো একটা ডিজিটাল যে কোনো ধরনের ডিভাইস কোন জায়গা থেকে চালানো হচ্ছে এটা খুব ইজিলি হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে বের করা পসিবল। প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের একটা একটা করে কি আছে, আইপি অ্যাড্রেস আছে, যেটাকে আমরা পরিচয় বলতে পারি, পরিচিতি। আমাদের সাধারণত ফোন নাম্বার গুলো যখন ভিন্ন ভিন্ন হয়, লাইক তোমার ফোন নাম্বারের সাথে দুনিয়ার কারো ফোন নাম্বার মিলবে না, ঠিক সেম ভাবে আইপি গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। কেন? কারণ সাধারণত যখন কিনা হচ্ছে আমরা তোমাকে মনে করো ফোন দিলাম, যদি তোমার একই নাম্বারে দুটো নাম্বার থাকে, তখন কিন্তু যদি ফোন দিই কার নাম্বারে ফোন যাবে এটা কিন্তু ঠিক করা পসিবল না। সেম ভাবে যখন আইপি অ্যাড্রেস আমরা বের করবো, মনে করো যদি দুইটা ডিভাইসের একই আইপি অ্যাড্রেস হয়, তাহলে আমার কোনটার আইপি অ্যাড্রেস বের করা হবে এটা কিন্তু বের করা পসিবল না। এই কারণে আইপি অ্যাড্রেস গুলো অর্থাৎ ইন্টারনেট প্রোটোকলের যে অ্যাড্রেস গুলো, এগুলো সবগুলো
সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তারপর হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্ত করার জন্য অদ্বিতীয় আলফা নিউমারিক হচ্ছে ঠিকানা। এটাকে আমরা বলছি হচ্ছে ডোমেন নেম। আইপি অ্যাড্রেসকে মনে রাখাটা কিন্তু কষ্টকর। আইপি অ্যাড্রেসটা মনে রাখার জন্য হচ্ছে আমরা ডোমেন নেমে ব্যবহার করেছি। তো ডোমেন নেমটা হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক যে আইপি অ্যাড্রেস গুলো ইউজ করা হচ্ছে সেই আইপি অ্যাড্রেসকে শনাক্ত করার জন্য একটা অদ্বিতীয় আলফা নিউমেরিক ঠিকানা। সো আলফা নিউমেরিক মানে কি? অ্যালফাবেট আর নিউমেরিক বা সংখ্যাকে যখন কিনা একসাথে করা হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে আলফা নিউমেরিক। অর্থাৎ যেই ঠিকানার মধ্যে সংখ্যাও থাকবে প্লাস আবার কি থাকবে এক্সট্রা করে হচ্ছে অ্যালফাবেটও থাকবে, এটাকে বলা হচ্ছে আলফা নিউমেরিক ঠিকানা। এটাকে বলা হচ্ছে ডোমেন নেম। তারপরে কি হচ্ছে ওয়েব অ্যাড্রেস। প্রতিটি ওয়েবসাইটের একটা সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় ঠিকানা রয়েছে যার সাহায্যে ইন্টারনেট সংযোগ থেকে যে কোনো জায়গা থেকে ওইসব ওয়েব পেজ গুলোকে হচ্ছে ওয়েব ব্রাউজারে দেখা যায়। সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে ওয়েব অ্যাড্রেস। লাইক যদি হচ্ছে আমি মনে করো লিঙ্কডইনের যে আমার অ্যাড্রেসটা রয়েছে www.linkedin.com, এখানে গেলে হচ্ছে লিঙ্কডইনের হচ্ছে আমার পেজটা খুলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে। যেই ওয়েব যেই অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আমি ওই ওয়েবসাইটে যাচ্ছি সেটাকে বলা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেস দিয়ে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে অ্যাক্সেস করা পসিবল। যদি ওয়েব অ্যাড্রেস না থাকে তাহলে তো ওয়েবসাইট খুঁজে বের করা পসিবল না। লাইক আমি যদি কাউকে বাসায় চাই আমার বাসায় আসুক, তাকে অ্যাড্রেস দিয়ে দিব যে আমি হচ্ছে এই রোডের এই ব্লকের এই বাড়িতে। কারণ হবে আবার ইন্টারনেটের যে ওয়েবসাইট গুলো রয়েছে এগুলো খুঁজে বের করার জন্য যে ঠিকানা তাকে বলতে পারি হচ্ছে আমরা ওয়েব অ্যাড্রেস। তারপরে হচ্ছে প্রোটোকল। কম্পিউটার নেটওয়ার্ক ও টেলিকমিউনিকেশনে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো ব্যবহার করা হয় তাকে হচ্ছে আমরা প্রোটোকল বলতে পারি। আমরা যখন কিনা হচ্ছে স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু অবশ্যই আমরা নিয়ম মেনে চলতাম। কোন ধরনের নিয়ম ছাড়া আসলে চলাটা হচ্ছে পসিবল না। সেম ভাবে কম্পিউটার নেটওয়ার্ক ও টেলিকমিউনিকেশনের মধ্যে আমরা যে ডাটা আদান প্রদান করে থাকি এই ক্ষেত্রে অনেকগুলো হচ্ছে নিয়ম নীতি থাকে যাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রোটোকল। আপনারা যখন কিনা কোনো একটা অ্যাপ ডাউনলোড করেন, ডাউনলোড করার টাইমে গিয়ে দেখবেন আপনাদের বলা হয় ডু ইউ এগ্রি টু দিস টার্ম। আমরা না পড়ে সবসময় হচ্ছে জাস্ট এগ্রি দিয়ে হচ্ছে আমরা এগ্রি দিয়ে দিই। তারপর কারণ ওদের অ্যাপ চালানো লাগবে, ওইগুলো এগ্রিটা করলে অ্যাপ চালানো পসিবল না। এখানের মধ্যে যে নীতিগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রোটোকল। ওরা এখানে উল্লেখ করে দেয় যে কোন কোন ডাটাগুলো হচ্ছে ওরা ব্যবহার করতে পারবে। লাইক আমরা ফেসবুকে বলতে গেলে অলমোস্ট সব অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। জাস্ট কয়েকদিন আগে এমন হয়েছে আমি হচ্ছে কোনো টপিক নিয়ে কথা বলছিলাম, আমি ফেসবুকে সার্চ দিলে ঠিক আছে, আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে গিয়ে নেটফ্লিক্স নিয়ে কথা বলছিলাম যে আমি একটা নেটফ্লিক্সের অ্যাকাউন্ট কত নিতে পারি আর আমি ফেসবুকে সার্চ দিই নাই, গুগলে সার্চ দিই নাই, ইউটিউবে কোথাও সার্চ দিই। আমি জাস্ট দুপুরের দিকে হচ্ছে ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখা হয়েছিল যে আমি হচ্ছে নেটফ্লিক্সে অ্যাকাউন্ট নিবো আর কি একটা। সন্ধ্যার দিকে গিয়ে দেখি আমার ফুল ফেসবুক ভরে গেছে একদম নেটফ্লিক্সের হচ্ছে অ্যাড দিয়ে, যে এই পেজ থেকে বলছে নেটফ্লিক্স কিনুন, এই পেজ থেকে বলছে অ্যামাজন প্রাইম কিনুন, কারণ কানেক্টেড সবগুলো। তো এখানের মধ্যে গিয়ে হচ্ছে আমার ডাটা কালেক্ট করতেছে ওরা। তো এই ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমি ওদেরকে অ্যাক্সেস দিয়ে রাখছি যে ওরা চাইলে আমার ডাটা কালেক্ট করতে পারবে। যদিও আমি কিছু সার্চ দিই নাই, লিখি নাই, আমি জাস্ট হচ্ছে কথা বলছি, ওটাকে ওরা ডিটেক্ট করতে পারে। তো এই অ্যাক্সেস আমি ওকে দিয়ে রাখছি। ধর কিনা হচ্ছে আমার টার্মস এন্ড কন্ডিশন এখানে বলা আছে যে ওরা আমাদের ডাটা নিতে পারবে। আমরা পড়িও নাই, কিছুই করি নাই, আমরা অ্যাক্সেস দিয়ে রাখছি। এই কারণে গিয়ে হচ্ছে আমরা আমাদেরকে আসলে ওদের কাছে বিক্রি করেছি ডাটাটাকে। তো এই ক্ষেত্রে যে ওরা নিয়মিতিগুলো উল্লেখ করা ছিল এটাকে হচ্ছে প্রোটোকল বলা হচ্ছে। তারপরে হচ্ছে ডাইরেক্ট টু দি পাথ। হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইলের পাথকে বলা হচ্ছে ডাইরেক্ট টু দি পাথ। এটা কি জিনিস? যখন কিনা হচ্ছে আমরা কোনো একটা মনে করো ফাইলে ঢুকলাম, মনে করো যে আমার সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার আছে, মনে করো ডকুমেন্ট। ওই ডকুমেন্টের মধ্যে তোমাদের যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসের ফাইলটা আছে, আইসিটি ক্লাস 3, এই ফাইলটা হচ্ছে এই ডকুমেন্টে আছে। তো প্রথমত হচ্ছে আমার সি ড্রাইভে ঢুকতে হবে, তারপর ডকুমেন্টে ঢুকতে হবে, তারপরে গিয়ে আইসিটি 3 এই ফাইলটা হচ্ছে আমার বের করতে হবে। এই যে এই ফাইলটা যেই ঠিকানার মধ্যে আছে এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট টু দি পাথ। ধর কিনা আমরা মোবাইলের মধ্যে যখন কিনা আমরা ফাইল ম্যানেজারে ঢুকি, কোনো একটা নির্দিষ্ট ফাইল বের করার জন্য হয়তো আমাদের বেশ কয়েকটা ফাইলের ভিতরে ঢুকতে হয়, তখন গিয়ে দেখবেন আপনাদের এরকম দেওয়া থাকে। যখন কিনা আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে ঢুকবেন তখন বলা থাকে আপনারা কি মেমোরিতে ঢুকবেন নাকি হচ্ছে আপনারা ইন্টারনাল স্টোরেজে ঢুকবেন। মনে করেন আপনি মেমোরি সিলেক্ট করবেন, মেমোরি সিলেক্ট করে আপনি হচ্ছে অন্য আর কোনো টাইপ মনে করা যাবে আপনাদের, মানে নর্মালি হচ্ছে কম্পিউটারে দেওয়া থাকে এরকম স্ল্যাশ দিয়ে, আর মোবাইলে দেওয়া থাকে হচ্ছে এরকম অ্যারো চিহ্ন দিয়ে, লেস দেন বা গ্রেটার দেন সাইন দিয়ে। তো মেমোরির পরে মনে করেন আপনি কি করলেন, আপনি হচ্ছে আপনার ডিসিআইএম নামে হচ্ছে একটা ফোল্ডার আছে, ওটার মধ্যে গেলেন, ওখানে গিয়ে হচ্ছে পার্সোনাল ফোল্ডারে গেলেন, এখানে গিয়ে হচ্ছে আপনার ফটো ফোল্ডারে গেলেন, এখান থেকে একটা ফটো বের করলেন। তো এই যে আপনি যে অনেকগুলা হচ্ছে ভিতরের দিকে ঢুকলেন, অনেকগুলা ফাইলের ভিতরে ঢুকলেন,
একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেসের অনুযায়ী ঢুকলেন, এই অ্যাড্রেসটাকে বলা হচ্ছে ডাইরেক্টরি পাথ। যে আমার যে কম্পিউটার বা হোস্ট কম্পিউটার আছে সেটা নির্দিষ্ট একটা ফাইল যেই পাথে আছে অথবা যেই জায়গায় আছে সেই জায়গাটাকে বা পাথটাকে বলা হচ্ছে ডাইরেক্টরি পাথ। তারপরে গিয়ে হচ্ছে ডকুমেন্টের নেম। আমি হচ্ছে যে কোনো একটা কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল বের করবো। তো আমি যে তোমাদের কাছে ক্লাসটা করাচ্ছি এই ফাইলটার নাম হচ্ছে আইসিটি ক্লাস 3, এটাকে বলা হচ্ছে ডকুমেন্টের নেম। আমরা যেই ডকুমেন্টটা ইউজ করছি সেই ডকুমেন্টের যে হোস্ট কম্পিউটার, যে কম্পিউটারের মধ্যে আসলে এই ফাইলটা আছে সেটাকে বলা হচ্ছে হোস্ট কম্পিউটার। সেই হোস্ট কম্পিউটারের ওই ফাইলের নামটাকে বলা হয়ে থাকে হচ্ছে ডকুমেন্ট নেম। তো আমরা হচ্ছে একটু আইডিয়া নিলাম ওয়েবসাইট কি, ওয়েব পোর্টাল কি, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, তারপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, প্রোটোকল, ডাইরেক্টরি পাথ, ডকুমেন্ট নেম, এগুলো নিয়ে একটু আইডিয়া নিলাম। তো আমাকে বলো এই পার্টগুলোর মধ্যে তোমাদের কোনো সমস্যা রয়েছে নাকি, বা কোনো স্পেসিফিক বুঝতে পারো নাই, বা কোশ্চেন রয়েছে, তাহলে তুমি অবশ্যই কোশ্চেন করতে পারো। ভাইয়া স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটটা আবার একটু বললে ভালো হয়। স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে যে ওয়েবসাইটগুলি সাধারণত হচ্ছে চেঞ্জ করা পসিবল না, ওই ওয়েবসাইটগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, যেগুলো বর্তমানে প্রায় ইউজ করা হয় না বললেই চলে। এগুলো হচ্ছে এমন কিছু ওয়েবসাইট যেখানে মানে আমরা বাইরে থেকে তো কেউ চেঞ্জ করতে পারবোই না, প্লাস যারা হচ্ছে নিজেরা ওয়েবসাইটটা তৈরি করেছেন ওরা হচ্ছে প্রথমবার সেভ করার পর খুব বেশি একটা হচ্ছে চেঞ্জ করা পসিবল না। লাইক তোমাদের যে হচ্ছে মানে আমি এটা দিয়ে বুঝাই, মনে করো তোমাদের যেখানে একটা স্লাইড তৈরি করেছে, চাইলে কিন্তু এই স্লাইডটা খুব ইজিলি হচ্ছে তোমার এডিট করা যাবে। এই তোমাদেরকে যে স্লাইডটা তৈরি করেছি, মনে করো কোনো একটা বানান ভুল আছে, চাইলেই হচ্ছে আমার এখানের মধ্যে গিয়ে হচ্ছে আমি কি করতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো। লাইক মনে করো ওয়েবসাইটের মাঝখানে আমি স্পেস চাই না, চাইলে আমি এখানে গিয়ে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো যে সকল ওয়েবসাইটের মধ্যে গিয়ে খুব ইজিলি হচ্ছে ভিতরে পার্টগুলো চেঞ্জ করা যায় তাকে বলা হয়ে থাকে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু যে সকল ওয়েবসাইট গুলো হচ্ছে স্ট্যাটিক মানে হচ্ছে একদম স্থবির থাকে, চেঞ্জ করাটা খুবই কষ্টকর, ওই টাইপের ওয়েবসাইট গুলোকে বলা হয়ে থাকে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এখন কারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করবে? যাদের ডাটাগুলা পরিবর্তন করা দরকার হয় না। যেমন অনেকগুলো সরকারি ডকুমেন্ট আছে যেগুলা মনে করো যে আমাদের দেশের মধ্যে যে ডিজিটাল নিরাপত্তা আইন এটা তৈরি করা হয়েছে একবার, এটা কিন্তু এমন না যে প্রতিদিন চেঞ্জ করা লাগবে। তো ওই ক্ষেত্রে ওরা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইটের মধ্যে ডিজিটাল যে নিরাপত্তা আইনগুলো হচ্ছে উল্লেখ করে রাখতে পারে। বা বিমার যে আইন আছে, বিমার আইন কিন্তু এমন না যে প্রতি বছর চেঞ্জ হবে, অনেক বছর পরে গিয়ে চেঞ্জ হয়। তাই বাংলাদেশের মধ্যে লাস্ট 2010 সালে বিমা আইন ছিল, এটার চেঞ্জই হয়নি। তো এই টাইপের যে আমার তথ্যগুলো রয়েছে যেগুলো হচ্ছে আমার চেঞ্জ করা পসিবল না, যদি কোনো ওয়েবসাইটের মধ্যে আমি এই তথ্যগুলো আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার স্ট্যাটিক ওয়েবসাইটটা ইউজ করলেই চলে। স্ট্যাটিক ওয়েবসাইট কেন ইউজ করা হয়ে থাকে? কারণ স্ট্যাটিক যে ওয়েবসাইটটা আছে সেটা মেনলি হচ্ছে খুব তাড়াতাড়ি লোড করা পসিবল হয়, কারণ এখানের মধ্যে তথ্যগুলো নির্দিষ্ট করা লোড করাটা খুবই ইজি হয়। তো ডাইনামিকের মধ্যে লোড করতে কিছুটা টাইম নেয় বেশি, খুব বেশি টাইম নেই এরকম না, হাইস্ট গেলে 1 থেকে 2 সেকেন্ড বেশি টাইম নেবে। বাট স্টিল প্রতিনিয়ত ইউজ করতে করতে গিয়ে দেখবে এই ডাইনামিক ওয়েবসাইটটা কিছুটা পরিমাণে হচ্ছে মনে হয় যে মানে ডাইনামিকের থেকে স্ট্যাটিকটা অনেক বেশি স্মুথ মনে হয়, কারণ আমি জাস্ট হচ্ছে তোমার ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এটা লোড হয়ে গেল। তো ডাইনামিকের মধ্যে একটু হলো টাইমটা বেশি লাগতেছে। তো যেটা হচ্ছে আমার খুব ইজিলি চেঞ্জ করা পসিবল সেটাকে বলছি আমরা ডাইনামিক, আর যেটা খুব ইজিলি চেঞ্জ করা পসিবল না তাকে বলছে হচ্ছে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ভাইয়া লিংকেজ স্ট্রাকচার, লিংকেজ স্ট্রাকচার, লিংকেজ স্ট্রাকচার বলতে বোঝানো হচ্ছে তোমার, আচ্ছা আমি তোমাকে ফেসবুকের ইয়াটা দিয়ে বুঝাই আর কি। আগে যে ফেসবুক কেমন ছিল, ফেসবুকের মধ্যে গিয়েছিল হচ্ছে প্রথমে অপার পেজে ঢুকলে উপরে দেখা থাকতে হচ্ছে হোম, তার পাশে গিয়ে হচ্ছে নোটিফিকেশন, তার পাশে গিয়ে হচ্ছে মেসেজ। আমরা কিন্তু চাইলেই যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া পসিবল। লাইক যদি আমরা হোমে ক্লিক করি, হোমে ক্লিক করলেও কিন্তু অন্য যে কোনো পেজে যাওয়া পসিবল ছিল। নোটিফিকেশন, মেসেজ, মেসেজে ক্লিক করলাম, মেসেজের যে পেজ ওটা থেকে কিন্তু আবার হোমে যাওয়ার অপশন ছিল। তার মানে এখানে প্রত্যেকটা পেজের সাথে গিয়ে হচ্ছে লিঙ্ক করা, এটা হচ্ছে এক ধরনের স্ট্রাকচার। আবার তুমি যদি উইকিপিডিয়ার মধ্যে যাও, উইকিপিডিয়ার মধ্যে গিয়ে দেখবা, মনে করো তুমি সার্চ দিলা কম্পিউটার লিখে সার্চ দিলা, লিখবা যে কম্পিউটার নিয়ে অনেক তথ্য দেওয়া আছে, মাঝখানে গিয়ে দেখবা যে একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে নীল কালারের। তার মানে ও তোমাকে বলতেছে যে তুমি যদি হচ্ছে এই নীল কালার ওয়ার্ডটার মধ্যে ক্লিক করো তোমাকে আরেকটা ওয়েব পেজে নিয়ে যাবে। মনে করো এই কম্পিউটারের মধ্যে এখানে একটা ওয়ার্ড লেখা ছিল চার্লস বেবেজ। চার্লস বেবেজ হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে তোমার কম্পিউটারের জন্য। তো চার্লস বেবেজ সম্পর্কে তথ্য নিয়ে আরেকটা
উইকিপিডিয়ার মধ্যে আরেকটা তথ্য আছে বা ওয়েব পেজ আছে, ওটাতে যাওয়ার জন্য আমাকে বলতেছে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর চার্লস ডেভেজের মনে করো কি বের হলো, এখানের মধ্যে গিয়ে হচ্ছে তার তথ্য দেওয়া আছে। আর এর মধ্যে মনে করো আরেকটা নীল কালি দেওয়া, যেখানে লেখা আছে হচ্ছে অ্যানালিটিক্যাল যতটা বলা আছে। এটাতে ক্লিক করলে আমরা অ্যানালিটিক্যাল এডিট সম্পর্কে জানবো। এটা ছিল হচ্ছে ফার্স্ট ওয়েব পেজ, এটা থেকে গেছি হচ্ছে চার্লস ডেভেজে সেকেন্ড ওয়েব পেজ, এটা থেকে গেছি থার্ড ওয়েব পেজ। এখন আমি চাইলেই থার্ড ওয়েব পেজ থেকে ডাইরেক্ট হচ্ছে ফার্স্ট ওয়েব পেজ যাওয়ার জন্য পসিবল না, আমাকে হচ্ছে আগে থার্ড ওয়েব পেজ থেকে সেকেন্ড ওয়েব পেজে যাওয়া লাগবে, সেকেন্ড থেকে ফার্স্ট ওয়েব পেজে যাওয়া লাগবে। তার মানে এখানে প্রত্যেকটা প্রত্যেকের সাথে লিঙ্ক করা না, ফার্স্টের সাথে সেকেন্ডটা লিঙ্ক করা, সেকেন্ডের সাথে থার্ড লিঙ্ক করা, থার্ডের সাথে আমার এক নাম্বার যে পেজ এটা কোনো সম্পর্কই নেই, এক একটা ভিন্ন ভিন্ন। তো এইভাবে করে ওয়েবসাইটকে বিভিন্ন ভাবে হচ্ছে তৈরি করা পসিবল। তুমি লিঙ্কটা কিভাবে করবা এর উপর ডিপেন্ড করে স্ট্রাকচার গুলো ভিন্ন ভিন্ন হয়। এটা হতে পারে ট্রি স্ট্রাকচার, এটা হতে পারে লিনিয়ার স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল, এরকম অনেকগুলো স্ট্রাকচার আছে। এটাকে বলা হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার, যে আমার স্ট্রাকচারটা কেমন হবে, কোন পেজের পরে কোন পেজ আসবে, আমার কি সবগুলো পেজ কানেক্টেড, নাকি একটার পরে একটা আসবে, নাকি মনে করো একটার থেকে দুইটা পেজ যাওয়া পসিবল, এই পেজ থেকে আবার অন্য দুটো পেজে যাওয়া পসিবল, এইভাবে করে ভাগ করা থাকবে। এটাকে বলা হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার, স্ট্রাকচারটা কেমন আর কিভাবে লিঙ্ক করা আছে। জি ভাই, থ্যাংক ইউ, আই আন্ডারস্টুড। সো আর কোনো কোশ্চেন? ভাই ডিরেক্টরি পার্টটা একটু বুঝিয়ে দিবেন? ডিরেক্টরি পার্টটা হচ্ছে বেটার হয় তোমার যদি হচ্ছে আমি হচ্ছে এটা রেখে তোমাদেরকে হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, ফুল স্ক্রিন শেয়ার করব। আচ্ছা মনে করো আমি হচ্ছে আমার এখানে ঢুকলাম, এখানে গিয়ে হচ্ছে মনে করো আমি ডকুমেন্টে গেলাম, ডকুমেন্টে গিয়ে মনে করো অ্যাডোবিতে গেলাম, অ্যাডোবিতে গিয়ে মনে করো আফটার এফেক্টসে গেলাম। সো আমি যে অনেকগুলো ফাইলের ভিতরে ঢুকলাম, দেখো প্রত্যেকটা ফাইলের ভিতরে ঢোকার সাথে কিন্তু উপরের দিকে দেখো লেখা আছে একটা একটা করে। ফার্স্ট হচ্ছে দিস পিসি, তারপরে গিয়ে হচ্ছে ডকুমেন্ট, তারপরে অ্যাডোবি আফটার এফেক্টস সিসি, তারপর ভিডিও লাইব্রেরিজ। এই পার্টটাকে বলা হচ্ছে একটা ডকুমেন্টারি পার্ট। আমার নির্দিষ্ট একটা ফাইল কোন জায়গার মধ্যে আছে এটাকে বলা হচ্ছে ডকুমেন্টারি ফাইল পার্ট। তো এখানে যেহেতু কিছু নাই, লাইক মনে করো আমি চাচ্ছি যে হচ্ছে আমি এই যে ভিডিও লাইব্রেরিজ এটা কোন জায়গায় আছে, এটা হচ্ছে দিস পিসির ডকুমেন্ট অ্যাডোবি আফটার এফেক্টস সিসি এখানের মধ্যে গিয়ে আছে, ঠিক আছে। তো এই ভিডিও লাইব্রেরি যেই জায়গার মধ্যে আছে সেটাকে বলছে হচ্ছে আমরা ডকুমেন্টারি পার্ট। কোন একটা ডকুমেন্ট কোন জায়গায় আছে বা কোন স্পেসিফিক লোকেশনে আছে, ওই লোকেশনটাকে বলা হচ্ছে ডকুমেন্টারি পার্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ফাইন। আর একটু আগে যে দেখলাম যে ডকুমেন্টের যে নামটা ছিল ওই নামটাকে বলা হচ্ছে ডকুমেন্ট নেম। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট পেজটা মোটামুটি গেল। এবার হচ্ছে আমরা নেক্সট পেজের মধ্যে আসি। নেক্সটে হচ্ছে এবার আমরা জানবো হচ্ছে ওয়েব ব্রাউজার নিয়ে। আমরা এখনো ফোর্থ চ্যাপ্টারের মধ্যে আছি, ফোর্থ চ্যাপ্টারের মধ্যে এবার জানবো হচ্ছে আমরা ওয়েব ব্রাউজার নিয়ে। ওয়েব ব্রাউজারটা কি? আমরা হচ্ছে যখন কিনা ওয়েবসাইটে ব্রাউজ করতে যাই বা ওয়েব পেজ গুলো যখন কিনা হচ্ছে আমরা ঘোরাঘুরি করবো তখন অবশ্যই আমাদের কোনো একটা ব্রাউজার লাগবে। এটা এমন একটা মাধ্যম যেটা দিয়ে হচ্ছে আমরা ওয়েবসাইটে ব্রাউজ করতে পারি। তো যে সকল ইন্টারনেট ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শনের কাজ করে তাকে বলা হয়ে থাকে হচ্ছে ওয়েব ব্রাউজার। আমরা কিন্তু সবগুলোর আগেই লিখি যে www. তারপর সামথিং লিখি, ঠিক আছে। এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা দিয়ে হচ্ছে সারা বিশ্বের সকল ওয়েবের সাথে আমরা কানেক্টেড হই। তো যে সকল সফটওয়্যারের সাহায্যে হচ্ছে আমরা এই www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাহায্যে আমরা কানেক্ট হতে পারি তাকে বলছি আমরা ওয়েব ব্রাউজার। যেমন জনপ্রিয় কিছু ব্রাউজারের মধ্যে আছে হচ্ছে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার যদি এখন আর নাই। এটা জানো এটা এখন নাম পাল্টে কি হয়ে গেছে? ইন্টারনেট এক্সপ্লোরার এই নামটা এখন আর নাই, এখন এটা নতুন একটা ভার্সন বেরিয়েছে। এটার নাম হচ্ছে মাইক্রোসফট এজ। এটা হচ্ছে মাইক্রোসফট এজ ইন্টারনেট এক্সপ্লোরার। এটা রিসেন্টলি শাটডাউন করে দেওয়া হয়েছে, এটা জায়গায় মাইক্রোসফট এজ এর নতুন ভার্সন বের হয়েছে এন্ড এটা খুবই স্মুথ কন্টাক্ট ফ্লোর মতো চলে আর কি। সো এগুলাই হচ্ছে আমাদের জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজারের মধ্যে গিয়ে পড়ছে। তারপর আসে হচ্ছে ইউআরএল। ইউআরএলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর জন্য। ইউআরএল ফুল মিনিংটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। তো আমরা হচ্ছে যখন কিনা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যাই, ওয়েবসাইটের মধ্যে গেলে আমরা দেখবো যদিও হচ্ছে আমরা মনে করো facebook.com লিখলাম, বা যদি হচ্ছে আমরা উপরের দিকে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে বিশাল বড় করে হচ্ছে কিছু না কিছু আসে। লাইক যদি হচ্ছে আমি এখানের মধ্যে তোমাদের এখন যাই ফেসবুকে সার্চ দিলাম, তো এখানে তো নরমাল লেখা আছে যে জুম, এটাতে ক্লিক করলে এই যে লেখাটা আসবে এটাকে বলতেছে আমরা একটা ইউআরএল।
ফুল পার্টটাকে আমরা একটা ইউআরএল বলতেছি। ইউআরএল ফুল মিনিং কি? এটা ফুল মিনিংটা হচ্ছে আমাদের ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। একটা ওয়েবসাইটের বা পেজের পূর্ণাঙ্গ যে ভাইয়া। অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে, জি ভাইয়া, মানে ওয়েবসাইটের মূল উপাদান তিনটির মধ্যে একটা হচ্ছে লেআউট, টেমপ্লেট, আর একটা হচ্ছে ইউআরএল প্যাটার্ন। মানে সেই ইউআরএল মানে তো এটা ভাইয়া। ইয়েস, এই ইউআরএল মানে এটা। ইউআরএল প্যাটার্নটা কেমন হবে? মানে ইউআরএল না বেশ কিছু প্যাটার্ন আছে আর কি, ইউআরএল এর মধ্যে একটু কয়েকটা প্রকারভেদ আছে। তো প্যাটার্নটা কেমন হবে এটাই হচ্ছে আমার ওয়েবসাইটের একটা উপাদানের মধ্যে গিয়ে পড়ছে। তোমরা এই ইউআরএল নিয়ে কথা বলছি। তো এই ইউআরএল এর ফুল মিনিংটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। তো একটা ওয়েবসাইট বা পেজের পূর্ণাঙ্গ যে অ্যাড্রেস তাকে হচ্ছে আমরা ইউআরএল বলছি। এটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের যে মেইনলি অ্যাড্রেসটা আছে ওটাকে হচ্ছে আমরা লোকেট করতে পারি। এটা এই ইউআরএল আবার মেইনলি তিনটা অংশ আছে। একটা হচ্ছে প্রোটোকলের নাম, 2 নম্বরে গিয়ে হচ্ছে হোস্ট নেম, আর 3 নম্বরে গিয়ে হচ্ছে ফাইলের নাম। ঠিক আছে, আপাতত আমাদের যে ভিতরের পার্ট গুলো এগুলো আপনার জানা লাগবে না, এগুলো তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে। প্লাস তোমাদের যে শীটটা দেওয়া আছে সেটা খুবই বিস্তারিত বলা আছে। বাট ওই যেটা বললাম, আমাদের তো আর এখানে রিটেন পার্টটা নাই, আমাদের হচ্ছে এমসিকিউ পার্টটা আছে। তো এই কারণে গিয়ে হচ্ছে আমাদের জানা লাগবে যে মেন পার্টটা ইউআরএল এর কয়টা অংশ মিললি, ইউআরএল এর মেনলি 3টা অংশ আছে। একটা হচ্ছে প্রোটোকলের নাম, 2 নম্বরে গিয়ে হচ্ছে হোস্টিং এর নেম, আর 3 নম্বরে গিয়ে হচ্ছে ফাইলের নাম। এটাই হচ্ছে আমাদের ইউআরএল এর 3টা মেন অংশ। তারপরে গিয়ে জানবো হচ্ছে আমরা হোম পেজ। হোম পেজটা কি? যে কোনো একটা ওয়েবসাইটে যদি হচ্ছে আমরা প্রবেশ করি, একদম সবার ফার্স্টেই যে পেজটা আছে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে হোম পেজ। এটাই হচ্ছে আমাদের যে কোনো প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তির যে ওয়েবসাইট গুলো আছে সেটার মূল পেজ বলতে পারি। কারণ যখন কিনা আমরা কোনো একটা ওয়েবসাইটে সার্চ করি, প্রথম যে পেজটা আসে ওটাই হচ্ছে ওর মূল পেজ। এটার সাথে অন্যান্য সকল ওয়েব পেজ গুলো হচ্ছে কানেক্ট করা থাকে, এটা কি আমরা হোম পেজ বলছি। তারপরে গিয়ে হচ্ছে বুকমার্ক। বুকমার্কটা কি? মনে করো আমি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, আমি বারবার টাইপ করার জায়গায় আমি যেটা করতে পারি সেটাকে হচ্ছে আমি বুকমার্ক করে রাখতে পারি। বুকমার্ক করলে কি হবে? বুকমার্ক করলে আমার, আচ্ছা কার একটা কোশ্চেন ছিল একটা, বুকমার্ক জিনিসটা কিরকম এটাও আসলে দেখিয়ে দিলে বেটার হয় এই জিনিসগুলো। মানে এগুলা বলার থেকে এগুলা দেখিয়ে দিলে বেটার হয় বেশি। দেখো আমার এখানের মধ্যে যে হচ্ছে, যদি এখানে চাই, নিচের দিকে অনেকগুলো এরকম গোল গোল দেওয়া আছে না, এগুলো একটা বুকমার্ক। বুকমার্ক জিনিসটা কি? মনে করো আমি হচ্ছে এরকম একটা ইয়াতে গেলাম, আমি হচ্ছে একটা ওয়েবসাইটে গেলাম, যার উপর আমি চাচ্ছি আমি এই ওয়েবসাইটে হয়তো অনেকবার কাজ করবো, এই ওয়েবসাইটে অনেকবার কাজ করা লাগবে, তাহলে এখানের মধ্যে স্টার যে চিহ্নটা আছে সেটা ক্লিক করে রাখতে পারি। একে বলা হচ্ছে বুকমার্ক, এটাকে বলা হচ্ছে বুকমার্ক অ্যাডেড। যদি বুকমার্ক করে রাখি তাহলে যে সুবিধাটা হবে, প্রত্যেকবার আমাকে এটা টাইপ করা লাগবে। এই যে আমার এখানের মধ্যে এই ওয়েবসাইটে সেভ করা আছে, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবে। যদি এমন হয় যে কোনো ওয়েবসাইটে হচ্ছে আমরা বারবার করে কি করি, আমরা ভিজিট করি, ওই ওয়েবসাইট গুলোকে হচ্ছে আমরা শর্টকাট হিসেবে রেখে দেওয়ার জন্য আমরা বুকমার্ক হিসেবে এটাকে হচ্ছে আমরা জমা রাখতে পারি। এই হচ্ছে মেইনলি বুকমার্ক। বুকমার্ক হচ্ছে একটা ওয়েব পেজের লিস্ট, যেখান থেকে কোনো ওয়েব পেজের নাম সিলেক্ট করে সরাসরি ওই ওয়েব পেজে যাওয়া যায়। হয়তো কোনো একটা ওয়েব সাইটে আমি গেলাম, ওই ওয়েবসাইটের নির্দিষ্ট পেজ আমার পছন্দ হলো, যে আমি চাচ্ছি পরবর্তীতে গিয়ে হচ্ছে আমি ওই পেজটা আবার করবো, বা আমার দরকার পরবর্তীতে গিয়ে রিসার্চের জন্য বা যে কোনো কাজের জন্য, তাহলে সেটাকে হচ্ছে আমি এটাকে সেভ করে রাখতে পারি। তো সেভ করার যে কাজ সেটাকে মেনলি বলা হচ্ছে বুকমার্ক করা। বুকমার্ক হচ্ছে একটা ওয়েব পেজের লিস্ট, যেখান থেকে ওয়েব পেজের নাম সিলেক্ট করে সরাসরি ওই ওয়েব পেজে হচ্ছে যাওয়া পসিবল। রিলোড, রিলোডটা কি জিনিস? রিলোডটা হচ্ছে আমরা সবসময় রিফ্রেশ করি বা রিলোড করি, পুরো একটা পেজে মনে করো আসো, তো ইউআরএল দেওয়ার পরে জাস্ট দেখাচ্ছে যে লোডিং লোডিং, তুমি যদি আবার রিলোড দাও অনেক সময় দেখা যায় ঠিক মতো চলে যায়। তো রিলোড মানে হচ্ছে যে কোনো ওয়েব পেজে ডাটা অনবরত পরিবর্তন হয়, সে সকল ওয়েব পেজ পড়ার সময় মাঝপথে কোনো পরিবর্তন হয়েছে কিনা তা জানার জন্য অনেক সময় গিয়ে রিলোড বা রিফ্রেশ কমান্ড দিতে হয়। যেমন খেলার স্কোর দেখার টাইমে গিয়ে যদি হচ্ছে আমরা ক্লিক বাজে যাই, তখন গিয়ে অনেক সময় দেখা যায় যে স্কোর জানার জন্য বারবার রিলোড দেওয়া লাগে, নতুন নতুন করে হচ্ছে আমার খেলার খবর জানার জন্য। তো এটাই হচ্ছে রিলোড করা, যে প্রত্যেকবার পেজটাকে আমি নতুন করে আরেকবার হচ্ছে আমি ইন করছি। তো বিশেষ করে ডাইনামিক ওয়েব পেজ গুলোর জন্য রিলোড বা রিফ্রেশ কমান্ডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এখানের মধ্যে অনেক বেশি পরিমাণে হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো একটা ভালো একটা উদাহরণ যেটা হচ্ছে একজন কমেন্টে কি বলে ইনবক্সে লিখলো, সেটা হচ্ছে খেলার যে আমরা স্কোর চেক করে, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে গিয়ে পড়ছে, কারণ এখানে বারবার কি হচ্ছে আমার ডাটাটা চেঞ্জ হচ্ছে। তো এক্ষেত্রে গিয়ে হচ্ছে রিলোড বা রিফ্রেশ দিলে তখন গিয়ে হচ্ছে ডাটাটা আমার আবার দেখা পসিবল, এটাকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। এখানের মধ্যে আমরা রিফ্রেশ বা রিলোড দিতে পারি। তারপর গিয়ে হচ্ছে সার্চ, এটা খুব ইজি, ওয়েব পেজ থেকে যে কোনো কিছু খোঁজাকে আমরা সার্চ করতে পারি। আমার কোনো কিছু খোঁজা দরকার,
আমি জাস্ট নামটা লিখবো, নামটা লিখে হচ্ছে এন্টার দিব অথবা সার্চ বাটনে ক্লিক করব। আমাদের যেটা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে একটা এরকম একটা দেওয়া থাকে, এটাতে ক্লিক করলেই আমার সার্চে চলে যাবে। তারপর বলা হচ্ছে এসটিএমএল। এসটিএমএলটা কি? এসটিএমএলটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের, এটার ফুল মিনিংটা হচ্ছে আমাদের এসটিএমএল। এটার মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে? যে সকল ল্যাঙ্গুয়েজ ট্যাগের সমন্বয়ে গঠন করা হয় তাকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগ কি? এই যে গ্রেটার দেন, লেস দেন, এই সাইনের মধ্যে কিছু লিখে যদি হচ্ছে আর কোনো একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করি তাকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রকৃতপক্ষে ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজের মতো। এইচটিএমএলটাকে পুরোপুরি ল্যাঙ্গুয়েজ বলা হয় না, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপার যে টেক্সট গুলো আছে সেগুলোর মার্কআপ হিসেবে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হচ্ছে তাকে আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল বলছি। এই এইচটিএমএল এর জনক হচ্ছে টিম বার্নার্লি। তিনি 1990 সালে এই এইচটিএমএল এর হচ্ছে আবিষ্কার করেন আর কি। তো এই টিম বার্নার্লি, এই নামটা একটু মনে রাখবেন ভালো মতো, তিনি হচ্ছে এইচটিএমএল আবিষ্কার করেছেন। তো ওয়েব পেজ ডিজাইন করার টাইমে গিয়ে মেইনলি হচ্ছে এইচটিএমএলটা তৈরি করা হয়ে থাকে। তো প্রথমে বলেছিলাম একটু আগে পড়ানোর টাইমে গিয়ে যে যখন আমি বলতে নিয়েছিলাম ওয়েব পেজটা কি, ওয়েব পেজের একটা সংজ্ঞা বলেছিলাম যে এইচটিএমএল দ্বারা লিখিত ডকুমেন্টকে বলা হচ্ছে ওয়েব পেজ। তো ওয়েব পেজ ডিজাইন করার টাইমে গিয়ে সাধারণত এইচটিএমএল তৈরি করা হয়, বাট বর্তমানে এই এইচটিএমএল ছাড়া আরো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে আমার ওয়েব পেজ তৈরি করা পসিবল। বাট আপাতত আমরা জাস্ট জানি যে আমরা এইচটিএমএল দিয়ে হচ্ছে ওয়েব পেজ গুলো তৈরি করে থাকি। তোমাদের বইয়ের মধ্যে যে এইচটিএমএল গুলো দেওয়া আছে সেটা ছিল হচ্ছে HTML4, সেগুলো ছিল হচ্ছে HTML4। বর্তমানে এই HTML এর লাস্ট ভার্সনটা হচ্ছে HTML5। এটার মধ্যে একটু স্লাইড ডিফারেন্স আছে, খুব বেশি ডিফারেন্স এরকম না। আপনাদের বইয়ে যেভাবে করে HTML দেওয়া আছে কাইন্ড অফ সেম টাইপেরই, জাস্ট ছোটখাটো কিছু পার্থক্য আছে। যেমন যখন কিনা হচ্ছে আপনারা একদম প্রথমে শুরু করতেন হচ্ছে HTML দিয়ে শুরু করতেন আর HTML দিয়ে শেষ করতেন, এখন সেম জিনিসই করা হয়, কিন্তু তার আগে একটা নতুন করে হচ্ছে একটা আমাদের কি দেওয়া লাগে, নতুন করে হচ্ছে একটা ডাটা উল্লেখ করা লাগে বা ট্যাগ দেওয়া লাগে, সেটা হচ্ছে ডক টাইপ HTML, এইরকম হচ্ছে একটা ট্যাগ উল্লেখ করা লাগে। এটা আমাদের গুরুত্বপূর্ণ না খুব বেশি, যা জেনে রাখেন যে আমাদের সর্বশেষ যে ভার্সনের নাম হচ্ছে HTML5, এটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি হচ্ছে আমরা HTML4 ইউজ করি বর্তমানে, বাট সবার শেষ বেরোচ্ছে HTML5, এটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। তারপরে গিয়ে হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংক জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। হাইপারলিংক হচ্ছে একটা ওয়েব পেজের কোনো একটা অংশের সাথে অন্য কোনো পেজের সংযোগ ঘটানো। ওই যে একটু আগে বললাম আমরা যেমন কিনা হচ্ছে কোথায় গেলাম, যেমন কিনা হচ্ছে একটা উইকিপিডিয়ার একটা পেজের মধ্যে গেলাম, পেজের মধ্যে গিয়ে আমরা পড়ছিলাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার নিয়ে, বাট এর মাঝখানে চার্লস বেবেজকে নিয়ে আলাদা করে একটা ওয়েব পেজ আছে। তো এটাকে হচ্ছে মনে করেন নীল কালি দিয়ে হচ্ছে মার্ক করা আছে, ওটাতে ক্লিক করলে চার্লস বেবেজের যে হচ্ছে ওয়েব পেজ ওটা চলে যাচ্ছে। তো এই কাজটাকে বলা হয় হাইপার লিঙ্ক করা। যখন কিনা হচ্ছে আমরা কি করতে পারি, যখন হচ্ছে আমরা একটা পেজের সাথে অন্য পেজের আমরা লিঙ্ক করে দিই তাকে বলা হয়ে থাকে হচ্ছে হাইপার লিঙ্ক। তারপর গিয়ে হচ্ছে ওয়েব হোস্টিং, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন কিনা আপনি একটা ওয়েবসাইট খুলবেন তখন গিয়ে আপনার একটা হোস্ট খোঁজা লাগে আর কি, কোথায় আপনি হোস্ট করবেন। ওয়েব হোস্টিং বলতে বোঝানো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা অনলাইনে ওয়েব পেজ প্রদর্শনের উদ্দেশ্যে ইন্টারনেটে সংযুক্ত কোনো সার্ভারের মেমরি ও স্টোরেজে ওয়েব পেজ সংরক্ষণ করা। এখন কথা হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইট খুলবো, আমাদের যেমন থাকার জন্য একটা বাড়ি দরকার, একটা ঘর দরকার, একটা জায়গা দরকার, সেম ভাবে ওয়েবসাইটকে রাখার জন্য হচ্ছে একটা জায়গা দরকার। তো ওয়েবসাইটের ক্ষেত্রে জায়গা কি করা লাগে, মেনে ভাড়া নেওয়া লাগে। এই কাজটাকে বলা হয়ে থাকে হচ্ছে ওয়েব হোস্টিং। সাধারণত ইন্টারনেট সংযোগের সাথে যখন কিনা কোনো যে কোনো সার্ভার, তাদের কাছ থেকে হচ্ছে আমরা কি করতে পারি, নির্দিষ্ট জায়গার হচ্ছে আমরা একটা অংশ ভাড়া নিতে পারি। হয়তো 2 GB আমি ভাড়া নিলাম, ওই জায়গার মধ্যে গিয়ে হচ্ছে আমি আমার ওয়েবসাইটকে রাখতে পারবো। প্রথমত হচ্ছে একটা ডোমেইন নেম কিনতে হয়, ডোমেইন নেম কেনার পরে তারপর সেই ডোমেইন নেমটা আমি কোথায় রাখবো, কিভাবে ইউজ করবো, তার জন্য এটা ওয়েব পেজটা হচ্ছে মিলে হোস্টিং করতে হয়। হোস্টিং বলতে বোঝানো হচ্ছে মিলে ভাড়া নেওয়া, যে অন্য যে কোনো একটা সার্ভার থেকে একটা আমি জায়গা ভাড়া নিলাম। ঠিক আছে, মানে এক্ষেত্রে হচ্ছে যে জায়গা দেখতে পাচ্ছি না, বাট এটা হচ্ছে একটা স্পেস, যে স্পেসের মধ্যে গিয়ে হচ্ছে আমি আমার ওয়েবসাইটটাকে জমা রাখতেছি। ওইখানে রাখার পরে গিয়ে হচ্ছে আমার ওয়েবসাইটটা মিলে প্রদর্শন করা পসিবল হবে। যদি ওয়েব হোস্টিং না করা হয়, আমি ওয়েব পেজ যে বানায় রাখছি সেটাকে আমি হচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে আমি এটাকে হচ্ছে প্রদর্শন করতে পারবো না, পাবলিশ করতে পারবো না। একটা ওয়েবসাইট মনে করেন বানালাম, বানানোর পরে হোস্টিং করে আমার হচ্ছে একটা জায়গা ভাড়া নেওয়া লাগবে, ওই জায়গার মধ্যে গিয়ে হচ্ছে আমি আমার ওয়েবসাইটটাকে পাবলিশ করবো। কারণ মনে করো সাপোজ আমি একটা ওয়েবসাইট বানালাম, আমি চাচ্ছি তুমি গিয়ে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে গিয়ে তুমি হচ্ছে ভিজিট করো, তো তখন গিয়ে হচ্ছে আমাকে কি করতে হবে, একটা হোস্টিং নেওয়া লাগবে, এটা কি বলা হচ্ছে মেইনলি ওয়েব হোস্টিং। এখানের মধ্যে বেশ কয়েকটা নতুন নতুন তথ্য ছিল,
তো বলেন এবার এই পার্টের মধ্যে কার কি কোশ্চেন রয়েছে? আপনারা সবাই ওয়েব হোস্টিংটা একটু আরেকবার বুঝাতেন তো। ওয়েব হোস্টিং, আচ্ছা ওয়েব হোস্টিংটা আরেকবার বুঝাই। মনে করো তুমি হচ্ছে HTML দিয়ে তোমার একটা ওয়েবসাইট তৈরি করবে, বাট ওয়েবসাইটে রাখার জন্য হচ্ছে একটা তোমার জায়গা দরকার, মেমোরি দরকার। কারণ ওয়েবসাইট তৈরি করছো, এটা তো অবশ্যই অনেক ছবি আছে, লেখা আছে, একটা জায়গা তো দরকার, জায়গা ছাড়া তো কিছু করা পসিবল না। তো যখন কিনা আমি জায়গা আমার একটা লাগবে, এর জন্য যে কোনো একটা ইন্টারনেট প্রোভাইডার বা হোস্টের কাছ থেকে আমার একটা জায়গা ভাড়া নেওয়া লাগে। নর্মালি মনে করো যে আমার ছোট একটা বিজনেস ছিল আগে, ওই ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমি একটা ওয়েবসাইট খুলেছিলাম। আই ডোন্ট নো এখনো আছে নাকি, দেখি জাস্ট সার্চ দিয়ে দেখি, যদিও অনেক আগে হচ্ছে ছেড়ে দিয়েছিলাম, দেখি এখনো আছে নাকি। আচ্ছা এটা ছিল হচ্ছে আমার একটা কি বলে, একটা হচ্ছে আমার ওয়েব পেজ ছিল, ঠিক আছে, মুদিবাজার.com। তো এই ক্ষেত্রে গিয়ে যখন কিনা হচ্ছে আমাদেরকে প্রথমত এই মুদিবাজার.com এই ডোমেন নেমটা আমাদের কিনা রাখছে। এই যে শুধুমাত্র মুদিবাজার.com এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের একটা ডোমেন নেম, আর ফুলটাকে বলা হচ্ছে এখানের মধ্যে আমাদের একটা ডোমেন, আমাদের ইউআরএল বলা হচ্ছে। তো যখন কিনা আমাদের যেটা করতে হয়েছে এই ওয়েবসাইটটা বানানোর জন্য, প্রথম দিকে হচ্ছে আমাদের কি করতে হয়েছে, এই মুদিবাজার.com নামে একটা ডোমেন নেম কিনতে হয়েছে। এই ডোমেন নেম কেনার জন্য অনেকগুলো তোমার জন্য কি আছে, অনেকগুলো সার্ভিস প্রোভাইডার আছে যারা হচ্ছে জায়গা বিক্রি করে। ওরা যেটা করছে, ওরা হচ্ছে ইন্টারনেটের সাথে গিয়ে তোমাদের কানেক্ট করা আছে, ওরা একটা সার্ভারকে কি করে, সার্ভার হচ্ছে ওদের কাছে আছে, ওই সার্ভার থেকে আমরা জাস্ট একটা অংশ ভাড়া নিচ্ছি। যেমন জমির মালিক থাকে, জমির মালিক থেকে হচ্ছে আমরা কি করতে পারি, জমি কিনতে পারি বা ভাড়া নিতে পারি। ঠিক সেম ভাবে সার্ভারের কাছ থেকে আমরা হয় ভাড়া নিব, না হলে হচ্ছে আমরা কি করবো, না হলে হচ্ছে আমরা কিনে নিব। আমরা যেমন কিনা এটা হচ্ছে 1 বছরের জন্য কিনা মানে ভাড়া নেওয়া হয়েছিল, 1 বছর পরে যদি পে না করি তাহলে আমার এই ওয়েবসাইটটা ওরা হচ্ছে বন্ধ করে দিয়ে ওরা এই ওয়েব হোস্টিংটাকে নিয়ে নিবে। তো যেগুলো একটা জায়গায় ভাড়া নেওয়াটাকে মেনলি বলা হচ্ছে আমার এখানের মধ্যে হচ্ছে হোস্টিং করা, ভাড়া নেওয়াটা। এই যেখানের মধ্যে হচ্ছে এবিএস ওর আমরা করতে পারছি না, বুঝাই বলছো যে ওয়েব হোস্ট থেকে হচ্ছে ফ্রি হোস্টিং নেওয়া যায়। অবশ্যই ফ্রি হোস্টিং এর সমস্যা হচ্ছে ওই যে অ্যাড থাকে অনেক বেশি বেশি পরিমাণে, ওটা তো খুবই সমস্যা। আর খুব বেশি স্পেস থাকে না আর কি, স্পেস গুলো কম থাকে, অ্যাড থাকে, স্পিড বেশি হয় না, মানে বিট পার্সেন্টে কম হয়। সো অনেক কিছু কারণে হচ্ছে ওয়েব হোস্টিং নেওয়াটাই হচ্ছে বেটার। আমরা যেহেতু হচ্ছে আমাদের কাজের উদ্দেশ্যে নিয়েছিলাম, ওই কারণে গিয়ে আমরা কিনে নিয়েছিলাম। তো মেনলি হচ্ছে ওয়েব হোস্টিং বলতে বোঝানো হচ্ছে ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা অনলাইনে ওয়েব পেজ প্রদর্শনের উদ্দেশ্যে ইন্টারনেটে সংযুক্ত কোনো সার্ভারের মেমোরি ও স্টোরেজে ওয়েব পেজ সংরক্ষণ করাকে। আমি আমার কম্পিউটারের মধ্যে গিয়ে কি বানাইলাম, ফার্স্টে হচ্ছে আমার ওয়েবসাইটে বানালাম, তারপর চাচ্ছি এটাকে হচ্ছে আমি সব জায়গায় প্রদর্শন করবো। তো এই প্রদর্শন করার জন্য আমরা যে নির্দিষ্টটা ভাড়া নিচ্ছি ওটাকে মেনলি বলা হচ্ছে ওয়েব হোস্টিং করা। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ভাইয়া HTML নিয়ে দুটো এমসিকিউ তো একটু প্রবলেম ছিল, বলবো? জি অবশ্যই। আপনারা যে পিডিএফটা দিলেন ওইটার মধ্যেই আর কি আমি বলতেছি। পিডিএফ বলতে হচ্ছে ওই যে আচ্ছা ঠিক আছে দাঁড়া, HTML পিডিএফটা জি ভাইয়া, এখানে 23 নাম্বারটা আর হচ্ছে 20 নাম্বারটা। 23 নাম্বার, এটা? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ডেফিনেশন লিস্টের মধ্যে প্রতিটি টার্মের বর্ণনা করা হয় হচ্ছে মোস্ট অফ হচ্ছে ডিটি দিয়ে। ঠিক আছে, দেওয়া হইতেছে ডিটি, এটা একটু উপরের দিকেই দেখবেন, এটা হয় যে এখানেই দেওয়া আছে মোস্ট অফ ডিভি এন্ড ডিটি, এখানে দেওয়া ছিল। একটা মিনিট, ডেফিনেশন লিস্ট, আপনারা তো লিস্ট করছেন রাইট? যখন কিনা হচ্ছে আপনারা ইন্টারনেট মধ্যে যখন কিনা এস্টিমেট করছেন লিস্ট করে আসছেন না, লিস্টকে মেনলি হচ্ছে আমরা দুটো লিস্ট করছিলাম, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। এই এটা ছাড়াও আরো লিস্ট আছে। একটা গুরুত্বপূর্ণ লিস্টের নাম হচ্ছে ডেফিনিশন লিস্ট। যেক্ষেত্রে কি করা হয়, এই যে এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন তো, আমরা এক্ষেত্রে ফার্স্টে লিখছি হচ্ছে এসআরসি, পরে হচ্ছে আমরা এসআরসি এর যে কাজটা উল্লেখ করছি, তারপর লিখছি হচ্ছে অল্ট, তারপর দিয়ে অল্টের কাজ উল্লেখ করছি। এইভাবে করে যখন কিনা হচ্ছে একটা যে কোনো কিওয়ার্ড ইউজ করে যখন কিনা হচ্ছে আমরা কোনো ধরনের ডেফিনেশন লিখবো, তখন এটার জন্য আমরা ডিটি লিস্টটা হচ্ছে তৈরি করতে পারি।
ব্যাপারটা কিরকম মনে করেন আমি চাচ্ছি, আচ্ছা আচ্ছা cancel করে, আচ্ছা আমার একটা কলমটা নিয়ে নিই। মনে করেন আমি একটা লিস্ট লিখব, লিস্টটা কেমন হবে, লিস্টের মধ্যে গিয়ে হচ্ছে আমি ডেফিনেশন দিব প্রথমে। মনে করেন আমি চাচ্ছি যে লিখবো হচ্ছে বাংলাদেশ বিডি, বিডি এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ। আমরা দেখি না যে আমাদের অনেক সময় লেখা থাকে ওয়েবসাইটের পরে গিয়ে যে www.dash.bd, আবার ইন দিয়ে বোঝানো হয় হচ্ছে ইন্ডিয়া, তারপর গিয়ে হচ্ছে ইউএস দিয়ে বোঝানো হয় হচ্ছে ইউএসএ। মনে করেন আমি হচ্ছে এই আকারে হচ্ছে আমার একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। প্রথম দিকে হচ্ছে আমি একটা শর্ট টার্ম দিব, এন্ড তারপরে গিয়ে হচ্ছে আমি ওই শর্ট টার্মে বিবরণটা, হ্যালো আরো যেরকম ভাই আউট শব্দ আছে কোচিং থেকে। আচ্ছা ওয়েট আমি একটু মিউট করে দাও। আচ্ছা আপনাদের একটু মিউট করে দিয়েছি, যখন দরকার হবে তখন আপনারা আনমিউট করে নিতে পারবেন। তো মনে করেন আমি চাচ্ছি, মানে এটা এখানে অবশ্যই হবে না, এটা অবশ্যই এরকম হবে না। মনে করেন আপনি চাচ্ছেন আপনি এভাবে দেখাবেন আর বিডি, বিডি দ্বারা বোঝায় হচ্ছে বাংলাদেশ, ইন দ্বারা বোঝায় হচ্ছে ইন্ডিয়া, ইউএস দ্বারা বোঝায় ইউএসএ। আপনি এরকম একটা লিস্ট তৈরি করতে চাচ্ছেন। তো এই এরকম লিস্ট তৈরি করার জন্য হচ্ছে আমরা এই ডেফিনেশন লিস্ট নামে হচ্ছে একটা লিস্ট তৈরি করি। এই ক্ষেত্রে প্রথমত এই ডেফিনেশন লিস্ট তৈরি করার জন্য আমার যেই ট্যাগ ইউজ করতে হয় সেই ট্যাগের নাম হচ্ছে ডিএল। প্রথমত আমরা লিখবো হচ্ছে বডি, বডির পরে গিয়ে আমরা ডিএল এই ট্যাগটা প্রথমে লিখবো। তারপরে গিয়ে এই যে বিডি যে শর্ট ফর্মটা দিছি এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ডিটি, আর এই যে বাংলাদেশ যে ওয়ার্ডটা লিখলাম এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ডিটি। ডিটি দিয়ে হচ্ছে আমরা টাইটেল বুঝাই, এই ডেফিনেশনের টাইটেলটাকে বলা হয়ে থাকে হচ্ছে ডিটি। তাহলে প্রথমে লিখবো হচ্ছে আমি ডিটি, ডিটির মাঝখানে লিখে দেবো হচ্ছে বিডি, তারপর ডিটি হচ্ছে আমি শেষ করে দেবো। এরপরে গিয়ে আমার ডেসক্রিপশনটাকে হচ্ছে আমরা ডিডির মাঝখানে লিখবো। এখানে লিখবো হচ্ছে আমরা, সরি এখানে এটা হবে না, এখানে তো এটা হবে না, ফার্স্ট লিখবো ডিডি, তারপরে গিয়ে এর মাঝখানে যে ডেসক্রিপশন এটা লিখে দিব আমরা বাংলাদেশ, তারপরে গিয়ে হচ্ছে আমরা ডিডি শেষ করে দেব। তারপরে গিয়ে আবার ইন্ডিয়া লেখার জন্য সেম ভাবে লিখবো হচ্ছে ডিটি দিয়ে লিখবো হচ্ছে ইন্ডিয়া, ইন লিখবো, ডিডি শেষ করে দেবো, ডেসক্রিপশনের মধ্যে গিয়ে লিখবো হচ্ছে ইন্ডিয়া। যদি আমরা এভাবে করে লিখি তাহলে আউটপুট আসবে হচ্ছে এইটা। এটাই মেনলি হচ্ছে আমার ডেফিনেশন লিস্ট। ডিটি দিয়ে বোঝায় হচ্ছে আমার ডেফিনেশন টাইটেল, আর ডিটি দিয়ে বোঝায় হচ্ছে ডেফিনেশন ডিসক্রিপশন। আমি যেটা শর্ট ফর্ম দিচ্ছি পরবর্তীতে গিয়ে হচ্ছে আমি ডেফিনেশন দিচ্ছি। এটার জন্য হচ্ছে যে লিস্ট তৈরি করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে ডেফিনেশন লিস্ট। এখানে কোশ্চেনটা আমার এখানে ছিল এরকম 23 নম্বরের মধ্যে, ডেফিনেশন লিস্টে প্রতিটি টার্মের বর্ণনা শুরু হয় কোনটি দিয়ে। আমরা ওই যে ফার্স্টে লিখলাম হচ্ছে কি লিখেছিলাম, আমরা প্রথমে লিখেছিলাম বিডি, তারপরে লিখেছিলাম বাংলাদেশ। এই টার্মটা হচ্ছে ছিল ডিটি, এই কারণে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ডিটি। যদি বলতো ডেফিনেশন লিস্টের মধ্যে প্রতিটি টার্মের বর্ণনা দেওয়া হয় কোনটি দিয়ে, তখন গিয়ে হয়ে যেত হচ্ছে ডিডি। বর্ণনা দেওয়া হয় ডিডি ট্যাগ দিয়ে, আর টার্মটা দেওয়া হয়ে থাকে হচ্ছে ডিটি এই ট্যাগটা দিয়ে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। 20 নাম্বারটা একটু বললে ভালো। 20 নাম্বারটা ডকুমেন্টকে বিভিন্ন সেকশনে ভাগ করার জন্য কোন এলিমেন্টটি হচ্ছে ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে ডিভ দিয়ে হচ্ছে ডিভিশন। যখন কিনা হচ্ছে একটা ডকুমেন্ট, একটা HTML ডকুমেন্ট লিখলেন, এটাকে বিভিন্ন সেকশনে আপনি ভাগ করবেন, তখন একটা এমটি ট্যাগ ইউজ করা হয় যেটাকে ডিভিশন বলা হয়। এটা শুরু আছে বাট এটা কোনো শেষ নেই। ডিভিশন ট্যাগটা দিলে মাঝখানে হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে ডাবল এন্ট্রির মতো কাজ করে, যে আপনি হচ্ছে একটা প্যারা লিখলেন, তারপরে গিয়ে হচ্ছে আপনি দুইটা হচ্ছে স্পেস দিবেন, তারপরে গিয়ে আপনি হচ্ছে আরেকটা নতুন করে প্যারা শুরু করবেন, তখন গিয়ে যেই ট্যাগটা ইউজ করা হয় সেই ট্যাগটাকে বলা হচ্ছে ডিভিশন। এটাকে সংক্ষেপে ডিভ বলা হয়। এই ট্যাগের কি আরো কোনো নাম আছে? না, এটাই ডিভিশনের জন্য আমরা ডিভিশনটা ইউজ করি। নরমালি হচ্ছে চাইলে আমরা ডিভিশনের জায়গায় ডাবল ব্রেক ইউজ করতে পারি, দুইটা ব্রেক ইউজ করলেও চলে, বাট দুইটা ব্রেক দেওয়ার জায়গায় একটা ট্যাগ জাস্ট ডিভিশন ইউজ করলে হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আপনারা কি এই পি এই ট্যাগের কাজ জানেন? পি ট্যাগের কাজ অনেক হয়তো জানেন। পি ট্যাগটা হচ্ছে এরকম, মনে করেন HTML এর সমস্যা আছে। HTML এর একটা বড় সমস্যা হচ্ছে HTML এন্টার বুঝে না।
আপনাদেরকে আমি HTML তৈরি করে দেখাই তাহলে বেটার হবে আর কি। আচ্ছা একটা মিনিট, আমি হচ্ছে আপনাদেরকে একটা HTML তৈরি করে দেখাই। আমি এখানে গেলাম। আচ্ছা বলুন তো HTML প্রথমে কি দিয়ে শুরু হয়? ট্যাগ HTML, তারপর আগে HTML, এরপর Body। হেড, তারপরে হেড, হেডের মাঝখানে তারপর আমরা হেড শেষ করে দিলাম, আমাদের হেডের কোনো কাজ নেই। টাইটেল, টাইটেল আপাতত দেওয়া না, টাইটেল না দিলেও হবে, Body। এটা ছাড়াই করি আমরা। তারপর বডি দিয়ে হচ্ছে আমরা শুরু করব। আচ্ছা বডি দিয়ে শুরু করব, তারপর হচ্ছে আমরা কি করব, বডি হচ্ছে শেষ করে দিব। এরপরে কি হয়, এরপরে হচ্ছে HTML শেষ। এটা হচ্ছে তারপরে আমাদের, হ্যাঁ স্ল্যাশ এটা HTML। এটাই তো আমাদের একদম বেসিক স্ট্রাকচার। জি যা লেখা সেটাকে তো আমরা HTML মাঝখানে লিখি। মনে করেন আমি লিখলাম যে আই এম টেকিং আইসিটি ক্লাস, এটা জাস্ট আমি লিখলাম। আমি চাচ্ছি এটাকে হচ্ছে আমি এখানে প্রদর্শন করব। তো সেভ করার টাইমে গিয়ে অবশ্যই মনে রাখবেন HTML এর জন্য হচ্ছে আমাদেরকে ডট HTML এটা ইউজ করতে হবে। এই ফাইল এক্সটেনশন ইউজ না করলে কখনো HTML ফাইল ওপেন করা যাবে না। কি লিখবো, ডট HTML এই নামটা দিয়ে সেভ করতে হবে। প্রথম দিকে যে নাম থাকবে সমস্যা নেই, বাট লাস্টে ফাইল এক্সটেনশন হিসেবে আমাদের ডট HTML টা ইউজ করতে হবে। মনে করেন আমি আমার ডেস্কটপে সেভ করলাম, তো এখানে খেয়াল করে দেখেন যে এই একটা ফাইল অবশ্যই সেভ হয়ে গেছে, এই যে html.ict। যদি এটাকে আমি ওপেন করি, এই যে দেখেন কি আসছে, এটা আই এম টেকিং ক্লাস। আপনাদেরকে পাশাপাশি দেখাই তাহলে বেটার হবে, এটা ভালো বুঝতে পারবে। এই যে এখানে লিখছে আই এম টেকিং ক্লাস, এখানে এসে পড়ছে আই এম টেকিং ক্লাস টুডে। এখন মনে করেন যদি হচ্ছে আমি এখানে একটা স্পেস, যদি এখানে আমি একটা এন্টার দিই, এন্টার দিয়ে দেখলাম আই এম ফিলিং গুড টুডে, এটা দিয়ে হচ্ছে আমি এটা এন্টার দিয়ে লিখছি, কিন্তু মনে করেন দুইটা এন্টার দিলাম, এখানে সেভ করলাম, এখানে রিলোড করলাম, দেখেন এখানে যে এন্টার দিলাম এটা কোনো কাজেই লাগে না, মানে আমার HTML এন্টার বুঝেই না। তখন যেটা করতে পারি, তখন হচ্ছে আমরা দুটো কাজ করতে পারি। আমরা হচ্ছে আইদার দিয়ে ব্রেক, দিয়ে লাইন ব্রেক করতে পারি। ইয়েস আমরা ব্রেক করতে পারি, এটা একটা কাজ। আর একটা করা যায়, আমরা প্রি ট্যাগটা ইউজ করতে পারি। প্রি ট্যাগের কাজ কি, মনে করেন আপনি একটু অন্যরকম দিবেন, আপনি মাঝখানে হচ্ছে বেশ কয়েকটা ব্রেক দিবেন। আপনি এরকম রাখতে চাচ্ছেন যে একটু একটা থাকবে একটু বাম দিকে, একটা ডান দিকে। এই ক্ষেত্রে গিয়ে হচ্ছে আপনার প্রি ট্যাগটা ইউজ করতে পারেন। প্রি ট্যাগটা যেমন হয়, প্রি ট্যাগের মাঝখানে আপনার যেভাবে লিখবেন একদমই স্পেস সহ সেভাবেই থাকবে। এখানে লিখলাম হচ্ছে প্রি ট্যাগ, এটাকে যদি হচ্ছে আমি এখন সেভ দিয়ে আমি যদি এখন রিলোড দিই, দেখেন মাঝখানে যে স্পেস গুলো ছিল না, এই স্পেস গুলো এখানে এসে বসে জি গেছে। ভাই, এই প্রি ট্যাগটি হচ্ছে এই কাজ। প্রি ট্যাগের কাজটাই হচ্ছে এরকম যে আপনার এখানে যেহেতু একটা ব্রেক দেওয়া লাগবে অবশ্যই, সেভ দিলাম রিলোড দিলাম। তো আমি এখানে যেভাবে লিখছি একদম এখানে সেম ভাবে আছে, কিন্তু মাঝখানে যে গ্যাপটা আছে প্রি ইউজ না করলে এই কাজটা করা পসিবলই না। প্রিটা কাজ করা হয় কিরকম, যদি হচ্ছে মাঝখান দিকে আমি কোনো ফরম্যাটিং করতে চাই, একটু ফ্যান্সি ওয়েতে, একটু ডানে একটু বায়ে, কোনটা একটু বড় রাখবো ছোট রাখবো, ওই ভিতরের এক্স্যাক্টলি সেম জিনিসটা রাখার জন্য আমরা এই প্রি ট্যাগটাকে হচ্ছে ইউজ করে থাকি। তো যদি আপনাদের পরীক্ষা কখনো আসে যে ভিতরের কি বলে স্ট্রাকচার সেম রাখার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, সেই ট্যাগটার নাম হয়ে যাবে হচ্ছে প্রি ট্যাগ। আচ্ছা আপনার কোনো কোশ্চেন আছে আপু ওই শিটের মধ্যে? না ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট পার্টের মধ্যে আসি আর কি। এবার হচ্ছে আমরা প্রোগ্রামিং ভাষার মধ্যে আসি। প্রোগ্রামিং ভাষা আসলে প্রোগ্রামিং ভাষাটা অনেক বড়, এটা আসলে একদিনে পড়ানো কখনোই পসিবল না। বাট ওই যেটা বললাম জাস্ট ইম্পর্টেন্ট যে পার্ট গুলো আছে জাস্ট সেগুলো সম্পর্কে একটা ছোট ওভারভিউ দিয়েছে। প্রথমত প্রোগ্রামিং ভাষার মধ্যে গিয়ে জানা লাগবে অ্যালগরিদম জানা লাগবে। একটা প্রোগ্রাম ভাষা তৈরি করার মানে 4টা ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে অ্যালগরিদম, সেকেন্ড ধাপটা হচ্ছে আমাদের কি বলে ফ্লোচার্ট, থার্ড ধাপটা হচ্ছে সুডো কোড, এন্ড 4 নম্বর ধাপটা কি ছিল, সুডো কোডের পরে গিয়ে হচ্ছে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, আপনি মনে আছে কেন 4 নম্বর ধাপটা কি? প্রথম পার্টটা হচ্ছে অ্যালগরিদম, সেকেন্ড পার্টটা হচ্ছে ফ্লোচার্ট, 3 নম্বর পার্টটা হচ্ছে সুডো কোড, এন্ড 4 নম্বরটা হচ্ছে মেনলি হচ্ছে আসলে ইউজ করা,
বা রক্ষণাবেক্ষণ করো, এই পার্টটা ভুলে গেছি আপাতত, একটু পরে আপনাকে দেখে কোডিং। কোডিং, তাহলে আমি ভুলে গেছি একটু, তাহলে কোডিং হতে পারে আর কি। প্রথমত আমরা অ্যালগোরিদম নিয়ে পড়ি। অ্যালগোরিদম হচ্ছে সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে বলা হয়ে থাকে হচ্ছে অ্যালগোরিদম। আর এর মাধ্যমে সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে ভেঙে প্রত্যেকটি ধাপ পরপর সমাধান করে সমগ্র সমাধান করা হয়। তো অ্যালগোরিদমটা হচ্ছে আমি কোনো একটা সমস্যার সমাধান করব, এর জন্য যদি হচ্ছে আমি লিখে লিখে যদি হচ্ছে আমি কোনো ধরনের সমস্যার সমাধান করি, সেটাকে বলা হয় অ্যালগোরিদম। লাইক যদি হচ্ছে আমাদেরকে কোনো একটা যোগের জন্য যদি হচ্ছে আমরা এখন কোনো ধরনের একটা অ্যালগোরিদম বানাই, ব্যাপারটা হবে এরকম। প্রথমে লিখবো হচ্ছে স্টার্ট বা শুরু, তারপরে গিয়ে লিখবো হচ্ছে মনে করো দুইটা নাম্বার নিব, এ ও বি এর মান গ্রহণ। 3 নাম্বার অ্যালগোরিদমে গিয়ে লিখবো হচ্ছে মনে করেন সি সমান হচ্ছে এ প্লাস বি। 4 নাম্বারে গিয়ে লিখলাম হচ্ছে সি এর মান প্রদর্শন। তারপর 5 নাম্বারে লিখে দিলাম হচ্ছে শেষ বা এন্ড। এই যে আমি যখন কিনা আমার সমাধানের ধাপগুলো যখন কিনা হচ্ছে আমি এভাবে একটা লিখবো, সেটাকে বলা হচ্ছে আমাকে অ্যালগোরিদম। আমরা জাস্ট খাঁটি বাংলা ভাষায় হচ্ছে লিখছি কিভাবে করে কাজটা হবে। এই সুনির্দিষ্ট যে ধাপটা আমরা স্টেপ বাই স্টেপ লিখছি, এটাকে আমরা হচ্ছে কি বলতে পারি, অ্যালগোরিদম বলতে পারি। এবং এই অ্যালগোরিদম এর মাধ্যমে কি করা হয়, একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে ভেঙে প্রত্যেকটি ধাপ পর পর সমাধান করে সমস্যার সমাধান করা হয়ে থাকে। তো এখানে আমার একটা সমস্যা ছিল, এটাকে আমরা 5টা ধাপে হচ্ছে কি করলাম, সম্পূর্ণ করলাম। একটার পর একটা আছে, নট লাইক একের পরে 3 আসে 3-এর পরে 2, এরকম না। প্রত্যেকটা ধাপ সিরিয়ালে আসছে, একটা লিঙ্ক, একটা সিরিয়াল আছে, এটা কি বলে, ক্রম আছে একটা। এটাকে বলা হচ্ছে অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমের যে হচ্ছে চিত্র আকারে প্রকাশ করাকে বলা হয়ে থাকে ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট হচ্ছে সুনির্দিষ্ট চিহ্নের মাধ্যমে অঙ্কিত প্রবাহমান চিত্র, যা কোনো সমস্যার সমাধানকে প্রকাশ করে। ফ্লোচার্টকে মেনলি হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো আমরা নর্মালি যে ফ্লোচার্ট নিয়ে কাজ করি সেটা হচ্ছে মেনলি প্রোগ্রাম ফ্লোচার্ট। একটা সিস্টেম যেভাবে কাজ করে সেটার জন্য যে ফ্লোচার্ট তৈরি করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে সিস্টেম ফ্লোচার্ট। আর একটা প্রোগ্রাম যেভাবে কাজ করে, আমরা মেনলি যে ফ্লোচার্ট তৈরি করে এসেছি আমাদের এইচএসসি এর মধ্যে, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আপনাদের যেটা করতে হবে, আপনাদের শীটের মধ্যে গিয়ে দেখবেন এখানে উল্লেখ করা আছে কিভাবে করে হচ্ছে আপনাদেরকে কি করতে হয়। আচ্ছা, ফুল স্ক্রিন করে নিই। কোন ফ্লোচার্টের কোনটা দিয়ে আসলে কি মিন করে এটা আপনাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। আপনারা চিত্র দিয়ে বলতে পারেন যে চতুর্ভুজ দিয়ে কোনটা মিন করে, তারপর হচ্ছে আপনাদের বড় ক্ষেত্র দিয়ে বা হচ্ছে সার্কেল দিয়ে কি মিন করে, এটা সম্বন্ধে এখানে মনে হয় আছে পার্ট 3 এর মধ্যে থাকার কথা। ফ্লোচার্টের পার্টটা কোথায়, এটা তো হচ্ছে চ্যাপ্টার 6 এ চলে গেছে। এক মিনিট, এই যেখানের মধ্যে যে হচ্ছে আমার চিহ্নগুলো দেওয়া আছে, এগুলো মেনলি হচ্ছে আমাদের কিসের, এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্টের জন্য আমরা ইউজ করে থাকি। এই যে শুরু, এই আমাদের যখন কিনা হচ্ছে এরকম একটা আয়তক্ষেত্র কাইন্ড অফ, বাট হচ্ছে এর কি বলে ওভাল সাইজ। এই ওভাল সাইজের জন্য শুরু, এটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে শুরু বা শেষ। তারপর হচ্ছে এরকম সামান্তরিক দিয়ে বুঝাই হচ্ছে আমরা ইনপুট কিংবা হচ্ছে আউটপুট। দেন আয়তক্ষেত্র দিয়ে বুঝাই হচ্ছে আমরা প্রক্রিয়াকরণ। তারপর এই ডায়মন্ড দিয়ে বুঝাই হচ্ছে আমরা সিদ্ধান্ত কিংবা তুলনা, এ কি বি এর থেকে বড়, এই টাইপের যখন কিনা সিদ্ধান্ত নেই সেটার জন্য আমরা এই ডায়মন্ডটা ইউজ করে থাকি। দেন এটা চ্যাপ্টার হয়ে গেছে, বাট পুরোপুরি গোলের জন্য ইউজ করি হচ্ছে আমরা সংযোগ। এটা আপনাদের খুব বেশি ইউজ করা হয় না, এটা অ্যাডের মধ্যে গিয়ে লাগে, এটার জন্য ইউজ করা হয় হচ্ছে সাব প্রোগ্রাম। দেন আমরা যখন কিনা হচ্ছে এক লাইনের পর এক লাইন আসে সেটার জন্য ইউজ করা হয়ে থাকে টিকা। আর লাস্টে গিয়ে হচ্ছে ডেটার প্রবাহ। এই টিকা আর সাব প্রোগ্রাম এটা খুব বেশি ইউজ করা হয় না, জাস্ট হচ্ছে চিহ্নগুলো মনে রাখবেন, কোনটা টিকার চিহ্ন কোনটা সাব প্রোগ্রামের চিহ্ন। আপনাদের পরীক্ষা ছবি দিয়ে বলতে পারে যে এটা হচ্ছে আমাদের কোন চিহ্নের মধ্যে পড়তেছে আর কি। ঠিক আছে, এই যে সাব প্রোগ্রাম, সংযোগ, এগুলো নিয়ে আপনাদের বলা আছে। তারপর এখানে অ্যালগোরিদম আর ফ্লোচার্টের পার্থক্য কি এগুলো নিয়ে বলা আছে, একটু পড়বেন এগুলো। তারপর হচ্ছে এখানে আমরা স্লাইডে ফিরে আসি। এরপরে বলা হচ্ছে ধ্রুবক আর চলক, এই দুইটা নাম নিয়ে একটু মনে রাখার চেষ্টা করেন। ধ্রুবক মানে হচ্ছে যার মান সাধারণত পরিবর্তন হয় না, তাকে বলা হয়ে থাকে হচ্ছে ধ্রুবক। প্রোগ্রামে কোনো রাশির মান
পরিবর্তিত না হলে তাকে আমরা ধ্রুবক বলতে পারি। আর চলকটা কি, প্রোগ্রামে যদি হচ্ছে কোনো রাশির মান পরিবর্তনশীল হয় তাকে আমরা কি বলে থাকি, তাকে হচ্ছে আমরা চলক বলে থাকি। যে মানটা হচ্ছে পরিবর্তনশীল না তাকে বলা হয় ধ্রুবক, আর যে মানটা পরিবর্তনশীল তাকে বলা হয় থাকে হচ্ছে চলক। তারপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে প্রোগ্রামের জন্য অনেকগুলা সংরক্ষিত বিশেষ শব্দ আছে যা হচ্ছে কি করা যায় না, কম্পাইলারের কাছে অনেক হচ্ছে পূর্ব নির্ধারিত কোনো বিশেষ অর্থ বহন করে, তাকে বলা হয় থাকে কিওয়ার্ড। আপনি যখন কিনা হচ্ছে কোনো কিছুকে চলক হিসেবে ঘোষণা করবেন, অনেকগুলা ওয়ার্ড থাকে যেগুলোকে আসলে চলক হিসেবে ঘোষণা করা পসিবল না, ওগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে কি ওয়ার্ড। ঠিক আছে, তো এইসব প্রোগ্রাম গুলো কি করা যাবে না, এইসব ওয়ার্ড গুলোকে কখনোই আমরা চলক হিসেবে ইউজ করতে পারবো না, এগুলোকে আমরা কিওয়ার্ড বলে থাকি। তারপরে কি হচ্ছে গ্রুপ। গ্রুপ বলতে বোঝায় একই কাজ একাধিকবার সম্পন্ন করাকে বলে হয়ে থাকে হচ্ছে গ্রুপ। আর প্রোগ্রামিং এর মধ্যে হচ্ছে গ্রুপটা খুবই খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা অনেক সময় আমরা দেখছি যখন কিনা হচ্ছে আমরা 1+2+3++n এই টাইপের যখন কিনা আমরা প্রোগ্রাম গুলো করেছি তখন কিন্তু আমাদেরকে অবশ্যই গ্রুপের ব্যবহার করতে হয়েছে। গ্রুপটা কি, একই কাজ একাধিকবার সম্পন্ন করতে যেই আমাদের হচ্ছে যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় গ্রুপ। আপনাদের পরীক্ষাতে কখনো প্রোগ্রাম আসবে না, প্রোগ্রাম থেকে ছোটখাটো এমসিকিউ আসবে, আর প্রোগ্রাম দেওয়া তো আপনাদের পক্ষে পসিবল না, আপনাদের ভিতর ভিতর থেকে কোশ্চেন আসবে যে গ্রুপটা কি, অ্যারে কি, অথবা আপনাদের একটা স্ট্রাকচার দিয়ে বললো এখানে কি কোন লুপ ইউজ করা উচিত, ডু ওয়াইল লুপ নাকি শুধু ওয়াইল লুপ নাকি ইফ লুপ, আপনাদের পরীক্ষা করে আসতে পারে আর কি। তারপর হচ্ছে অ্যারে। অ্যারেটা হচ্ছে আপনাদের সিলেবাসে ছিল, নর্মালি পরীক্ষা কখনোই আসে নাই, কিন্তু আমাদের টাইমে গিয়ে 2018 যখন কিনা পরীক্ষা দিয়েছিলাম তখন আবার বোর্ডের কোশ্চেনের মধ্যে এসে পড়ছিল আর কি অ্যারে। অ্যারে হচ্ছে যে একটি সাধারণ ভেরিয়েবলের নামের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডেটা সমষ্টিকে বলা হয়ে থাকে হচ্ছে অ্যারে। সেটা কমপ্লিকেটেড। অ্যারে বলতে বোঝানো হয়ে থাকে যে একটা নির্দিষ্ট একটা সেট, এই সেটের মধ্যে হচ্ছে আমি অনেকগুলা তথ্যকে একসাথে রাখতেছি। মনে করো 1 থেকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সেট নিয়ে মনে করো আমি একটা অ্যারে তৈরি করলাম। এই সেটটাকে আমি একটা সেটের আন্ডারে রাখতেছি। আমার এই সেট থেকে আমার যে মানগুলি দরকার সেই মানগুলি আমি পিক করব। মনে করো যে কোনো একটা, মনে করো অ্যারে, মনে করো এক্স অ্যারে, এটাকে ধরে নিচ্ছে হচ্ছে একটা সংখ্যা ধরে নিচ্ছে আর কি। নর্মালি চলক দিয়ে হচ্ছে কি করা হয়, যে কোনো একটা মানকে হচ্ছে কি করা হয়, ধরা যায়। যখন কিনা আমার একটা মানের জায়গায় অনেকগুলা মান নিয়ে কাজ করতে হবে একসাথে, তখন যেটা করতে পারি আমরা চলকের জায়গায় অ্যারে ইউজ করতে পারি, যেখানে হচ্ছে নির্দিষ্ট একটা মানের জায়গায় অনেকগুলা মানকে একটা নির্দিষ্ট চলকের মধ্যে রাখা হয়। জাস্ট আপনারা হচ্ছে অ্যারে জিনিসটা একটু ঝামেলা করে আপনারা জাস্ট জেনে রাখেন, এই সংখ্যাটা জেনে রাখবেন। একটি সাধারণ ভ্যারিয়েবলের নামের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলা ডেটা সমষ্টিকে বলা হয় থাকে অ্যারে। এর গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এটা, যে অবশ্যই একই টাইপের হওয়া লাগবে। ভিন্ন ভিন্ন টাইপের হচ্ছে ডাটাকে আমরা লিখতে পারি না। যেমন এই ডাটার ভিতরে হচ্ছে আমরা একবার এ, আরেকবার হচ্ছে 1, আরেকবার রোমান সংখ্যায় আই, এমন করা যাবে না। যে কোনো একই টাইপের ডেটাকে লিখতে হবে, হয় এবিসিডি না হলে 2 3 4 5, মানে রোমান সংখ্যায় 1 2 3 4। তো এইভাবে করে যখন কিনা একই টাইপের অনেকগুলো ডেটাকে আমরা একটা নির্দিষ্ট ফাইলের আন্ডারে রাখি তাকে বলা হয়ে থাকে হচ্ছে অ্যারে। আর সবার লাস্টে গিয়ে হচ্ছে ফাংশন। সি প্রোগ্রামে যখন কিনা একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট একই কোনো নামে হচ্ছে একটা ব্লকের মাঝখানে রাখা হয় তাকে বলা হচ্ছে হচ্ছে ফাংশন। এর মতো জাস্ট আপনারা ফাংশন সংখ্যাটা মনে রাখবেন। সি প্রোগ্রামে যখন কিনা নিজস্ব কাজ সম্পাদনের জন্য কি করা হয়, কতগুলো স্টেটমেন্ট, উপরে কাজ করা হয় টাইপ নিয়ে আর এখানে কাজ করা হয়ে থাকে হচ্ছে স্টেটমেন্ট নিয়ে, একটা নির্দিষ্ট ব্লকের আন্ডারে রাখা হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে ফাংশন। সো অ্যারেটা কি, অ্যারেটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবলের নামের আওতায়, ভ্যারিয়েবল মানে হচ্ছে চলক, যে কোনো চলক হচ্ছে আমরা ইউজ করব। এই চলকের মধ্যে সাধারণত আমরা একটা ব্যবহার করে থাকি, কিন্তু অ্যারের মধ্যে একটা চলকের মধ্যে যদি হচ্ছে একই টাইপের অনেকগুলো ডেটাকে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় অ্যারে। আর ফাংশনটা হচ্ছে একটা ডাটার জায়গায় যখন কিনা অনেকগুলো স্টেটমেন্টকে একটা ব্লকের মধ্যে রাখা হয় তাকে বলতে পারেন ফাংশন। তো বলতে পারেন কাইন্ড অফ কয়েকটা অ্যারে মিলে হচ্ছে আমার এখানে ফাংশন তৈরি হচ্ছে, আর অনেকগুলো ভেরিয়েবল মিলে হচ্ছে আমার কি তৈরি হচ্ছে, একটা অ্যারে তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, আপনাদের জাস্ট এমসিকিউর জন্য মেন মেন যে লাইনগুলো আছে সেগুলো মুখস্থ করে রাখবেন। যে মান পরিবর্তিত হয় না তা হচ্ছে ধ্রুবক, একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি হচ্ছে অনেকগুলো ডেটা সংরক্ষণ করি সেটা হচ্ছে অ্যারে, আর যদি হচ্ছে আমরা সি প্রোগ্রামে কাজ করার টাইমে গিয়ে যদি হচ্ছে অনেকগুলো স্টেটমেন্ট একটা ব্লকের মধ্যে রাখি তাকে আমরা বলতে পারি হচ্ছে ফাংশন। কেউ মনে হয় কিছু বলতে দিছে? জি ভাইয়া, চলকের ঘরে আমরা যেটা লিখেছি এ, তারপরে 1, তারপরে রোমান সংখ্যা 1,
হ্যাঁ, এটা হচ্ছে অ্যারে, এটাকে আমরা অ্যারে হিসেবে ধরবো। এটা কি করা যাবে না, এটা করা যাবে না আর কি। কারণ এটা একই টাইপের মানে না, অ্যারে হিসেবে এটা গ্রহণযোগ্য জি, না, কারণ এর মধ্যে মানে অনেকগুলো। অ্যারে হিসেবে তাহলে কি এক্স সমান 1 2 3 4 5 6 7 ইয়েস, এটা ধরবো অ্যারে হিসেবে। ইয়েস, একটা ব্লক আন্ডার রাখলাম আর কি, ঠিক আছে। এটা ব্লকের মধ্যে আচ্ছা, আমরা আর 10টা ভাবে একসাথে রাখছি। আচ্ছা আচ্ছা, আর মানে আর এই যে দুটা গড়, হ্যাঁ, এই প্রথমে এক্স সমান এত, তারপরে এ 1 রোমান সংখ্যা 1, এটাকে কি ফাংশন হিসেবে আমরা ব্লক গুলাকে ধরে নিতে পারবো? হ্যাঁ, এখানে এটা করা যায় না আসলে, মানে যেটা করা হয় যে আমরা অনেকগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে অ্যারে ইউজ করলাম। মনে করেন এটা হচ্ছে একটা অ্যারে, তারপর হচ্ছে আমরা ওয়াই নামে জি একটা মনে করেন অ্যারে আছে এ বি সি। হ্যাঁ, ওই ক্ষেত্রে গিয়ে হচ্ছে যে ভিন্ন ভিন্ন টাইপের গুলা কি একসাথে করা যাবে, সমস্যা নেই। ভিন্ন ভিন্ন কয়েকটা স্টেটমেন্ট বা অ্যারেকে হচ্ছে আমরা একটা ফাংশনের মধ্যে রাখতে পারি, কিন্তু অ্যারে তৈরি করার টাইমে কি অবশ্যই যে মানগুলো আমরা ব্যবহার করবো এগুলো একই টাইপের হওয়া লাগবে বা সেম ক্যাটাগরির হওয়া লাগবে, নাহলে অ্যারে তৈরি করা পসিবল না। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো এবার বলেন, একটু কনফিউজিং এই ব্যাপারগুলা, বাট যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। ভাই আমাকে একটু ধ্রুবকটা বুঝিয়ে দেন। কোনটা ভাইয়া? ধ্রুবকটা? ধ্রুবক প্রোগ্রামের ধ্রুবক আচ্ছা, যেই রাশির মানটা হচ্ছে মেনলি পরিবর্তনশীল না তাকে বলা হয় ধ্রুবক। যদি হচ্ছে আপনার কি বলে একটা হোয়াইট স্ক্রিন নিয়ে আপনার প্রোগ্রাম যখন তৈরি করছে তখন প্রথম দিকে কি করা হয়, আমরা এরকম লিখি না আমরা যে ইনিশিয়াল দিয়ে হচ্ছে এ বি, মনে করেন দুটো যোগ করবো আমি এ আর বি, মনে করেন আমরা হচ্ছে কি করবো, আচ্ছা এ বি রান, মনে করেন আমি হচ্ছে 2 পাই আর স্কয়ার। আপনাদের বৃত্তের ফর্মুলা মনে আছে? পাই আর স্কয়ার। এখানে পায়ের মান কি পরিবর্তন করা যায়? পায়ের মান কি পরিবর্তনশীল না? এই জি পাইটাকে না। বলা হচ্ছে একটা ধ্রুবক। আর এর মান যেগুলো হওয়া পসিবল না না, এটাকে আমরা বলতে পারি হচ্ছে চলক। পাইটাকে বলতেছি আমরা ধ্রুবক, আরটাকে বলতেছি হচ্ছে আমরা চলক। মনে করেন আমি হচ্ছে এই কি বলে একটা বৃত্তের হচ্ছে কি করার জন্য, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি একটা প্রোগ্রাম তৈরি করব। আমরা কি দিয়ে শুরু করি? মনে করেন হচ্ছে আমরা ইন্ট দিয়ে শুরু করি। ইনপুট কি দিব আমরা? মনে করেন জাস্ট একটা মান লাগবে, আর এর মানটা লাগবে। তারপর গিয়ে হচ্ছে আমি ভুলে গেছি, আমি করা হয় না প্রোগ্রাম, স্ক্যান আছে না, স্ক্যান অ্যাপ দিয়ে হচ্ছে আমি কি করি, আসলে ভুলে গেছি, আমি অলরেডি প্রোগ্রাম করা হয় না। স্ক্যান অ্যাপ দিয়ে হচ্ছে ওই যে পার্সেন্ট গুলোর মান নেওয়া লাগে, পার্সেন্ট এফ, তারপর গিয়ে হচ্ছে এন্ড আর আর এর মানটা হচ্ছে গ্রহণ করলাম। তারপর গিয়ে হচ্ছে আমরা কি লিখব, যে মনে করেন আমি হচ্ছে এরিয়া বের করবো, তাহলে এরিয়া সমান হচ্ছে 3.1416 ইন্টু আর ইন্টু আর। তারপর গিয়ে হচ্ছে আমরা আর কে দেখিয়ে দিব, তারপর কি করব প্রিন্টএফ আর, প্রিন্টএফ পার্সেন্ট এফ কমা দিয়ে লিখে হচ্ছে আমরা আর, এভাবে তো পড়েন। তারপর গিয়ে হচ্ছে শেষ করে দেয়। এক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করলাম, আমাদের আর এর মানটা গ্রহণ করলাম। আমার সূত্র ছিল হচ্ছে পাই আর স্কয়ার, আমরা জাস্ট আর এর মানটা গ্রহণ করেছি, পাই এর মান কিন্তু গ্রহণ করা লাগেনি, পাই এর মান নির্দিষ্ট করা। পাই এর যে মানটা 3.1416 এটাকে আমরা আগে থেকে লিখে দিচ্ছি। এখন আপনি যদি চান আপনি এখানে না লিখে আপনি উপরে আলাদা করে লিখে নিতে পারেন, এই ব্র্যাকেটের উপরে আলাদা করে লিখে দেওয়া যায় যে ডিফাইন পাই সমান হচ্ছে 3.1416। ডিফাইন দিয়ে যেটা হয়, আপনি একটা মান আগে থেকে নির্দিষ্ট করে দিলেন, লিখলেন যে পাই সমান 3.1416। তো যেখানে আপনি এখন পাই, আপনি এখানের মধ্যে এরিয়ার মধ্যে লিখতে পারেন যে এরিয়া সমান পাই ইন্টু আর, মানে আপনি একদম 3.1416 এই ডাইরেক্ট ওয়াটার ইউজ না করে আপনি জাস্ট পাই লিখে দিন। উপর যে লিখছিলেন যে ডিফাইন পাই সমান এত, এক্ষেত্রে আপনি একটা মান নির্দিষ্ট করে দিচ্ছেন, আপনি বলেই দিচ্ছেন কম্পিউটারকে বা প্রোগ্রামকে পায়ের মান হচ্ছে 3.1416। এখন আপনি যেখানে এই পাইটা ইউজ করবেন অটোমেটিক্যালি কম্পিউটার ধরে নেবে এটার মানটা হচ্ছে 3.1416। কিন্তু আর এর মান তো কম্পিউটার জানে না, আর এর মানটা হচ্ছে গ্রহণ করবে। এই আরটা হচ্ছে এর মধ্যে একটা চলক, আর পায়ের যে মানটা আমি আগে ডিফাইন করে দিলাম সেটাকে বলা হবে হচ্ছে ধ্রুবক। অর্থাৎ যে মানটা পরিবর্তনশীল না তাকে বলা হচ্ছে আমাদের এখানে ধ্রুবক, আর যে মানটা পরিবর্তনশীল, যে মানটা কম্পিউটার গ্রহণ করবে, যেটা নিয়ে কাজ করবে,
ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন সংখ্যা দিবে, এটাকে বলা হচ্ছে আমার জন্য। চলো তারপরে হচ্ছে আমরা লাস্ট পার্ট ডেটাবেস নিয়ে পড়বো এবার। আচ্ছা আচ্ছা, বলতে ভুলে গেছিলাম, আগের বার সমস্যা আছে কোনো? আর না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা ডেটাবেস নিয়ে। ডেটাবেসের মধ্যে গিয়ে হচ্ছে আমরা প্রথমত জানবো হচ্ছে অক্ষর নিয়ে। ডেটাবেসের মধ্যে কি তৈরি করা হয়? মেনলি টেবিল নিয়ে কাজ করে। তো টেবিলের মধ্যে প্রথমে জানবো অক্ষর নিয়ে, যে অঙ্ক, বর্ণ বা বিশেষ যে কোনো চিহ্নকে হচ্ছে আমরা একটা অক্ষর বলতে পারি বা বাইট বলতে পারি, ঠিক আছে? তো সাধারণত 8 বিট নিয়ে একটা অক্ষর কিংবা হচ্ছে একটা বাইট তৈরি করা হয়। এক বাইটে হচ্ছে মেনলি এক বাইট বা এক অক্ষরে হয় হচ্ছে আমার মতো 8 বিট। তারপর হচ্ছে কয়েকটা অক্ষর নিয়ে একটা ফিল্ড তৈরি হয়, এটাই হচ্ছে ডেটাবেসের ভিত্তি। যদি প্রশ্ন আসে ডেটাবেসের ভিত্তি কোনটা, সেটাকে বলবেন হচ্ছে ফিল্ড। কয়েকটা অক্ষর নিয়ে আমার একটা ফিল্ড তৈরি হচ্ছে, নাম, পদবি, বেতন, একটা ফিল্ডের নাম। যখন একটা টেবিল তৈরি করবেন, টেবিল তৈরি করার টাইমে গিয়ে মনে করেন আপনি হেডিং এ লিখে দিলেন, এখানে হচ্ছে লিখলেন নাম, পরে লিখলেন হচ্ছে আপনি পদবি বা ডেজিগনেশন ডি দিয়ে লিখলাম, তারপর লিখলেন হচ্ছে আপনার বেতন কত, রিমুনারেশন কত আর দিয়ে লিখলাম। তো এখানে যে আপনার প্রত্যেকটা হেডিং দিচ্ছেন, এই প্রত্যেকটা হেডিংকে বলা হচ্ছে একটা ফিল্ড। কয়েকটি অক্ষর নিয়ে একটা ফিল্ড তৈরি হয়। এই ফিল্ডের মধ্যে আপনি প্রত্যেকের নাম লিখবেন। মনে করেন আমি আমার নাম লিখলাম এখানের মধ্যে, আমার নাম হচ্ছে বিভূতি, সো লিখলাম বি। আমি হচ্ছে আপনাদের আছে আইসিসি টিচার, সো লিখে দিলাম টি। আর হচ্ছে বেতন, আমার কোনো বেতন নেই, বাদ দিই। তো এগুলাকে বলতেছি হচ্ছে আমরা একটা কি ফিল্ড বলছি। কয়েকটি অক্ষর নিয়ে একটা ফিল্ড তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে ডেটাবেসের। এবং কয়েকটা ফিল্ড মিলে আলটিমেটলি একটা রেকর্ড তৈরি হয়। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটা ফিল্ড নিয়ে রেকর্ড তৈরি হয়, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। যদি হচ্ছে আমার ফিল্ডের মাঝখানে কোনো সম্পর্ক না থাকে, তাকে রেকর্ড করতে পারবো না। যেমন এখানের মধ্যে গিয়ে যখন কিনা আমার নাম, আমার হচ্ছে তোমার ডেজিগনেশন আর আমার রিমুনারেশন একসাথে লিখলাম, এই পুরা রোটাকে বলা হচ্ছে আমার একটা রেকর্ড। এইগুলাকে বলা হয় হচ্ছে রো, আর উপর থেকে নিচেকে বলা হয় হচ্ছে একটা কলাম। এই রো গুলাকে মেনলি হচ্ছে আমরা রেকর্ড করছি। রোকেই আমরা টেবিলের ভাষায় কি বলে? রেকর্ড করি। সো রেকর্ড হওয়ার জন্য এখানের মধ্যে গুরুত্বপূর্ণ আমার বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই পরস্পর সম্পর্ক যুক্ত হতে হবে। যে আমারই নাম, ঠিক আছে, আমারই হচ্ছে তোমার ডেজিগনেশন, আমারই হচ্ছে রিমুনারেশন ও বেতন। যদি এমন হয় আমার নাম, আরেকজন ডেজিগনেশন, আরেকজনের বেতন, তিনটাকে আমরা রেকর্ড করতে পারবো না, কারণ তিন জায়গায় তিনজনের ভিন্ন ভিন্ন নাম দেওয়া। তো পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটা ফিল্ড নিয়ে রেকর্ড তৈরি করা পসিবল। তারপর হচ্ছে টেবিল। এই যে আমরা কয়টা যে রেকর্ড তৈরি করলাম, এরকম সবগুলি রেকর্ড মিলে হচ্ছে আমরা টেবিল তৈরি করতে পারি। আমরা এক বা একাধিক রেকর্ড মিলে হচ্ছে কি তৈরি হয়? টেবিল তৈরি হয়। তারপরে জানবো হচ্ছে সর্টিং নিয়ে। সর্টিং আর ইন্ডেক্স, এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সর্টিং হচ্ছে একই শ্রেণীভুক্ত কিছু ডেটাকে তাদের মানের অর্থক্রম বা ঊর্ধ্বক্রম অনুযায়ী যে সাজানো, তাকে বলা হয়ে থাকে হচ্ছে সর্টিং। সর্ট করা মানে হচ্ছে সাধারণত সাজানো। ইন্ডেক্সটাও হচ্ছে সাজানো। ডেটাবেস ইন্ডেক্স হচ্ছে সুসজ্জিত ভাবে বা সুবিন্যস্ত ভাবে ডেটা ও তথ্যাবলীর হচ্ছে সূচি প্রণয়ন করা। তো সর্টিং আর হচ্ছে ইন্ডেক্স নিয়ে এখানে বলার কথা, আমি একটু দেখি এখানে আছে। এটা হচ্ছে সর্টিং আর এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। অ্যারে বা রেকর্ড থেকে, অ্যারে দরকার নেই, জাস্ট রেকর্ড থেকে জানেন, বা টেবিল থেকে কোনো ফিল্ডের ভিত্তিতে ডেটাকে মানের ক্রমানুসার সাজাকে বলা হয়ে থাকে হচ্ছে সর্টিং। এটাকে সহজেই এবং কম সময়ের মধ্যে খুঁজে বের করার জন্য আমরা মেনলি এই সর্টিং কে ইউজ করি। দুই বা ততোধিক ফাইলকে মার্জ বা একত্রিত করার জন্য হচ্ছে সর্ট ওয়ার্ডটা হচ্ছে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, লাইক এখানে যেমন আপনারা আমার কি দেখছেন, আমার এটা হ্যালো, তো মনে করেন এই যে এখানে লেখা আছে সর্ট বাই। সর্ট বাই মানে কিভাবে সাজানো হবে? যদি লিখি আমি এখানে নেম, তাহলে নাম অনুযায়ী সেজে গেল। তারপর যদি এখানে ক্লিক করি আমি টাইপ, তাহলে টাইপ অনুসারে হচ্ছে কি হয়ে গেল? বিন্যস্ত হয়ে গেল। সো সর্ট করা বলতে মেনলি বোঝানো হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মানের ভিত্তিতে সাজানো। এটা হতে পারে সর্ট অনেকভাবে করা পসিবল। নামের ভিত্তিতে, ডেট মডিফায়ার ভিত্তিতে, টাইপের ভিত্তিতে, সাইজের ভিত্তিতে। মনে করেন সাইজের ভিত্তিতে দিলাম, তাহলে একদম বড় থেকে ছোট পর্যন্ত যে সাইজ গুলো আছে সবগুলো এখানের মধ্যে ডাটাগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। তারপরে গিয়ে আসে হচ্ছে আমার এখানের মধ্যে ইন্ডেক্সিং।
ডেটাবেজে ডেটাগুলোকে লজিক্যালি কোনো নির্দিষ্ট অর্ডার সাজানোকে বলা হয়ে থাকে হচ্ছে ইন্ডেক্স। এক্ষেত্রে যেটা করা হয়, এক্ষেত্রে আমার একটা মানে সর্টিং আর ইন্ডেক্সিং দুটো দ্বারাই হচ্ছে আমার কি করা হয়, দুটো দ্বারাই হচ্ছে আলটিমেটলি গিয়ে আমার সর্ট করা হবে। বাট ইন্ডেক্সিং এর বেলায় একটু অন্যরকম ব্যাপার হয়। আপনি কি আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। জি ভাই ঠিক আছে। ইন্ডেক্স আর সর্টিং এর মধ্যে মেইন পার্থক্য দেখেন। যখন কিনা হচ্ছে ইন্ডেক্স করা হবে, ইন্ডেক্স মনে করেন আমার কাছে তিনটা তথ্য আছে। মনে করেন এক নাম্বার তথ্য হচ্ছে, আচ্ছা মনে করেন এক নাম্বার নাম হচ্ছে মনে করেন বি, এক নম্বরে আছে হচ্ছে মনে করেন বি, দুই নম্বরে আছে মনে করেন হচ্ছে এ। আচ্ছা তাহলে আবার একটু এনিহাও এটা হ্যাং করছে। আচ্ছা মনে করেন আমাদের তিনটা তথ্য আছে বা তিনজন ব্যক্তির তথ্য আছে। এক নাম্বার যে ব্যক্তি তার নাম হচ্ছে মনে করেন বি, দুই নাম্বার যে ব্যক্তি তার নাম হচ্ছে মনে করেন এ, আর তিন নাম্বার যে ব্যক্তি তার নাম মনে করেন সি। এই তিনজন হচ্ছে আমার ব্যক্তি। যদি আমি এটাকে সর্টিং করতে চাই, ওরা যেটা করবে ওরা এই সিরিয়াল সহই সর্টিংটা করবে। যদি সর্টিং করতে চাই ওরা যেটা করবে ওরা এই সিরিয়াল সহই হচ্ছে আমার এখানের মধ্যে সর্টিং করে দেবে। আচ্ছা আমি মাউস দিয়ে যদি সর্টিং করি তখন গিয়ে প্রথমে আসবে হচ্ছে 2A, মানে আমার একদম মেন যে নাম্বার এটা সবাই হচ্ছে আমার সর্টিং করে দিচ্ছে। তারপর গিয়ে আসবে হচ্ছে আমার 1 এর বি, তারপর আসবে হচ্ছে আমার কি 1 এর বি আসবে, তারপরে গিয়ে হচ্ছে আমার 2 এর সি আসবে, এভাবে করে সর্টিং করবে। তারপর আসবে হচ্ছে 1 এর বি, এরপর আসবে হচ্ছে আমার 2 এর সি। মানে মেন যে নাম্বার ওইটা সবাই হচ্ছে যদি পরিবর্তন করা হয় এটাকে বলা হয় হচ্ছে সর্টিং। ইন্ডেক্সিং আমরা যেটা করবে ওরা তো সাজাবেই, সাজিয়ে আমার নাম্বারটা পাল্টাই দিবে। লাইক যদি আমি এটাকে ইন্ডেক্সিং করি তখন গিয়ে লিখবে ওরা এ বি সি, কিন্তু আমার প্রথম যে সিরিয়ালটা ছিল এটাকে পাল্টিয়ে ওরা এটাকে বানিয়ে দেবে 1 নাম্বার, এটাকে বানিয়ে দেবে 2 নাম্বার, এটাকে বানিয়ে দেবে হচ্ছে ওরা 3 নাম্বার। এটা সমস্যা। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাজের মধ্যে আমাদের মাঝে সর্টিং করতে হয়, মাঝে মাঝে আমাদেরকে ইন্ডেক্সিং করতে হয়। ঠিক আছে, মনে করেন যদি হচ্ছে আমরা পরীক্ষার মধ্যে জানতে চাই কারা হচ্ছে ফার্স্ট পাইছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কি আমরা ইন্ডেক্সিং ইউজ করব। যে নাম্বার বেশি পাবে সে হচ্ছে তোমার আগের দিকে যাবে। মনে করেন তিনজন অলরেডি হচ্ছে নাম্বার দেওয়া আছে, একজনের নাম্বার ছিল মনে করেন 20, আরেকজনের নাম্বার ছিল মনে করেন 18, তৃতীয়জনের নাম্বার ছিল মনে করেন 17। এখন অন্য একজন পরীক্ষা দিল, ওই পরীক্ষার মধ্যে গিয়ে ও পাইছে মনে করেন 19, ও সেকেন্ডে আসবে। যেটা করা হবে তখন ইন্ডেক্সিং করা হলে সব পাল্টায় যাবে। এক নাম্বারে আসবে 20, দুই নাম্বারে আসবে 19, তিন নাম্বারে আসবে হচ্ছে 18, আর চার নাম্বারে আসবে হচ্ছে 17। ইন্ডেক্সিং এর টাইমে গিয়ে আমার মেন সিরিয়াল কি যাবে, পাল্টা যাবে, ব্রেক হয়ে যাবে। সর্টিং এর বেলায় এই সিরিয়াল সহই হচ্ছে আমার কি করা হবে, চেঞ্জ গুলি করে ফেলা হবে, সাজানো হবে। তো এটাই হচ্ছে আমার সর্টিং আর ইন্ডেক্সিং এর মেন পার্থক্য। বুঝতে পারছেন সর্টিং আর ইন্ডেক্স পার্থক্যটা কি? সর্টিং এর মধ্যে হচ্ছে আমার সিরিয়াল নাম্বার সহ চেঞ্জ করা হয়, কিন্তু যখন কিনা হচ্ছে আমরা নতুন করে ইন্ডেক্সিং করি আমার তো চেঞ্জ করেই, প্লাস সিরিয়াল নাম্বারটাকে হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয়। এখন ভিন্ন ভিন্ন কাজে আমার ভিন্ন ভিন্ন টাইমে গিয়ে হচ্ছে অনেক সময় সর্টিং দরকার, অনেক সময় গিয়ে হচ্ছে আমার ইন্ডেক্সিং দরকার। তারপর হচ্ছে রিলেশনশিপ। এটা হচ্ছে ডেটাবেজের মধ্যে একটা ডাটা টেবিলের সাথে অন্য ডাটা টেবিলের সম্পর্ককে বলা হয়ে থাকে হচ্ছে আমার রিলেশনশিপ। এই রিলেশনটাই হচ্ছে আমার ডাটাবেজের বলতে পারে একটা মেন পার্টের মধ্যে গিয়ে পড়ে। রিলেশন হতে পারে মেনলি 3 প্রকার, 1 to 1, 1 to many, আর হচ্ছে many to many। ঠিক আছে, 1 to many কে আমরা অনেক সময় দুইভাগে ভাগ করে 1 to many, many to 1। সো বলতে গেলে টোটাল 4 ধরনের রিলেশন হওয়া পসিবল। একটা হচ্ছে একটা টেবিল থেকে হচ্ছে একটা টেবিল, একটা টেবিল থেকে অনেকগুলো টেবিল, অনেকগুলো টেবিল থেকে একটা টেবিল, আর অনেকগুলো টেবিল থেকে অনেকগুলো টেবিল। টোটাল 4টা ভাগে হচ্ছে ভাগ করা পসিবল। 1 to 1, 1 to many, many to 1, আর many to many। এই 4টা রিলেশন হওয়া পসিবল, যেগুলো সম্পর্কে আমাদের শীটে বর্ণনা করা আছে। এন্ড সবার লাস্টে গিয়ে হচ্ছে আমরা এবার কি নিয়ে জানবো, কি ফিল্ড। কি ফিল্ডটা কি? যেই ফিল্ড দিয়ে আপনাকে হচ্ছে কি করা যাবে, শনাক্ত করা যাবে। আচ্ছা আপনি তো কি ফিল্ড নিয়ে, এটা প্রাইমারি কি। ফার্স্ট কি ফিল্ড মানে হচ্ছে কোনো একটি অদ্বিতীয় ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন, এগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে কি ফিল্ড।
যেমন আপনার যে ফোন নাম্বার আছে সেটা শুধু আপনারই আছে আর কারণ নাই, সেটা দিয়ে যদি আপনাকে শনাক্তকরণ করতে চাই তাকে বলা হয়ে থাকে হচ্ছে কি ফিল্ড। আমার যদি ডেটাবেসে কাজ করতে হয় যে কোনো একটা ফিল্ডকে হচ্ছে আমার কি ফিল্ড হিসেবে কি করতে হয়, কি ফিল্ড হিসেবে হচ্ছে আমাকে ঘোষণা করতে হয় যে আমার ওই রো এর মধ্যে বা ওই কলামের মধ্যে ওই নামে বা ওই অক্ষরে আর কোনো নাম থাকবে না। যেমন যদি হচ্ছে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে যদি আপনারা কি ফিল্ড ধরে নেন, ফোন নাম্বার যদি কি ফিল্ড ধরে নেন, আপনার ফোন নাম্বার আর কারণ নেই, ওটা দিয়ে আপনার খুব ইজিলি আপনাকে বের করা পসিবল হবে। আপনার নাম্বার মনে করেন একটা নাম্বার, আমার একটা নাম্বার, সো আপনার সাথে আপনার আমার নাম্বার কিন্তু ভিন্ন ভিন্ন নাম্বার, সেটাকে আমরা কি ফিল্ড হিসেবে ধরতে পারি। এখন এই কি ফিল্ডকে মেনলি হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি কি, 2 নম্বরে গিয়ে হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর 3 নম্বরে গিয়ে হচ্ছে ফরেন কি। কি ফিল্ড বলতে যেটা বোঝায় ওটাকে মিলে আমরা প্রাইমারি কি বলতে পারি। যে কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রাইমারি কি। কেমন হতে পারে, যেমন আপনি মনে করেন ক্লাস 6 এর একটা ক্লাসে গেলেন, ক্লাস 6 এর একটা সেকশনের মধ্যে 1 থেকে 40 পর্যন্ত 40 জন আছে। তো আপনি বললেন রোল 3 কার, একজনের হাত তুলবে, কারণ রোল 3 একজনেরই আছে ক্লাস 6 এর মধ্যে। তো যখন কিনা আপনি রোলের ভিত্তিতে তাকে আইডেন্টিফাই করতে পারলেন, তাকে বলা হচ্ছে প্রাইমারি। এখন আপনি যদি হচ্ছে শুধু ক্লাসের উপর বেস না করে যদি আপনি পুরো স্কুলের মধ্যে চিন্তা করেন, মনে করেন আপনি হচ্ছে পুরো স্কুলের সবার সামনে জিজ্ঞেস করলেন রোল 3 কার। এখন ওই স্কুলের মধ্যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত টোটাল 5টা ক্লাস আছে, 5 জন হাত তুলবে, আমার রোল হচ্ছে 3। তো তুমি তো আর 5 জনকে চাও না, তুমি যে কোনো একজনকে চাও। তুমি চাচ্ছ ক্লাস 6 এর রোল 3 কার, তখন কি তোমার কিন্তু একটা ফিল্ড ইউজ করা যাবে না, তখন তোমার দুটো ফিল্ড ইউজ করতে হবে। প্রথমত ক্লাস 6 লাগবে, 2 নম্বরে গিয়ে হচ্ছে কি লাগবে তোমার ক্লাস 6 এর রোল লাগবে। যখন কিনা অনেক সময় একটা ফিল্ডে কাজ হয় না, দুইটা ফিল্ডে কাউকে আইডেন্টিফাই করতে হয়, সেটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। অনেক ক্ষেত্রে দুইটি ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি গঠন করা হলে তাকে বলা হয় হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। যদি হচ্ছে দুইটা কি দিয়ে হচ্ছে যদি না দিই তাহলে গিয়ে কাউকে আলাদাভাবে শনাক্ত করা যায় না। ওই ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমাদেরকে অবশ্যই কম্পোজিট কি ইউজ করতে হবে। লাইক ক্লাস 6 এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে, আবার ক্লাস রোল 5 এমন অনেকজন আছে। ওই ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমি যাচ্ছি ক্লাস 6 এর রোল 5 কার বা ক্লাস 8 এর রোল 15 কার, তখন গিয়ে হচ্ছে রোল আর ক্লাস দুইটা ফিল্ড ইউজ করতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আর 3 নাম্বারটা হচ্ছে ফরেন কি। রিলেশন টেবিল তৈরি করার ক্ষেত্রে একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে ফরেন কি। ঘটনা হচ্ছে এই ফরেন কি যখন কিনা হচ্ছে ইউজ করা হয়ে থাকে, আমার হয়তো দুটো টেবিলের মধ্যে কোনো একটা মিল আছে, হয়তো প্রথম টেবিলের মধ্যে ফরেন কি হচ্ছে রোল নাম্বার, সেকেন্ড টেবিলের মধ্যে কি রোল নাম্বার আছে, বাট নট নেসেসারি এই প্রাইমারি কি অন্য একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি হিসেবে ইউজ করতে হবে। নরমালি যে ফরেন কি ইউজ করা হয়, ফরেন কি এর ক্ষেত্রে গিয়ে হচ্ছে একটা টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের নরমাল কি হিসেবে ইউজ করা হয়। যখন কিনা হচ্ছে একটা টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ইউজ করা হয় তখন তাকে বলা হয় থাকে হচ্ছে ফরেন কি। তাদের গেল হচ্ছে কি সবার লাস্টে গিয়ে জানা হচ্ছে আমাদের এসকিউএল সম্পর্কে। এটা নিয়ে জেনে আজকে ক্লাসে শেষ করবো আমরা। তো এসকিউএল এর ফুল মিনিং কি? এসকিউএল এর ফুল মিনিংটা হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কি করা হয়, এটা কে তৈরি করেছিল? 1974 সালে আইবিএম কোম্পানির যেটা স্যান জোস রিসার্চ সেন্টার নামে একটা সেন্টার আছে, এখানের মধ্যে হচ্ছে এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তৈরি করা হয়েছিল। টিউপেল ক্যালকুলাসের উপর ভিত্তি করে এই এসকিউএল তৈরি করা হয় এবং এটা 4 প্রকার: ইউনিয়ন, পার্স কোয়েরি, ডাটা ডেফিনিশন কোয়েরি আর সাব কোয়েরি। এই মানে আপাতত হচ্ছে আমাদের নামগুলো জানা লাগবে না, পরীক্ষা কখনোই আসে না নামগুলি, যেটা দেখেন এসকিউএল কে 4 ভাগে ভাগ করা যায়। এখন কথা হচ্ছে এসকিউএল দিয়ে কি করে। এসকিউএলটা মেইনলি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি বলতে বোঝানো হয় কিছু খোঁজা। সো আমার ডাটাবেস তৈরি করা আছে, এই ডাটাবেসের মধ্য থেকে যদি আমি কোনো কিছু খুঁজতে চাই ওটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমার এসকিউএল। ঠিক আছে, এসকিউএল এর মধ্যে যেটা করা হয় নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি যে কোনো একটা ডাটাকে হচ্ছে খুঁজে বের করতে পারি, কোনো একটা রো কে হচ্ছে আমি ডিলিট করতে পারি, কোনো টেবিল তৈরি করতে পারি। তো মনে করো যে কোনো হচ্ছে আমার ডেটার মধ্যে মডিফাই করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি সেটাকে বলতে পারি হচ্ছে আমরা এসকিউএল অথবা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সাধারণত এর মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো কিছু খুঁজে বের করি। লাইক মনে করো বাংলাদেশের, আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে হচ্ছে যারা ভোটার আছে ওদের সবার তালিকা তো সরকারের কাছে আছে, আমি চাচ্ছি ভোটারদের মধ্যে কারা কারা হচ্ছে তোমার পুরুষ
এবং পুরুষদের মধ্যে হচ্ছে 50 থেকে 60 বছরের মধ্যে আছে, আমি ওদের লিস্ট বের করতে চাচ্ছি। তো এটা খুবই ইজিলি হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে বের করা পসিবল। জাস্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে গিয়ে ক্যারেক্টারিস্টিকের মধ্যে গিয়ে লিখবো যে আমার পুরুষ এবং 50 থেকে 60 এই দুটো ক্রাইটেরিয়া যেই মানুষ বিট করে তাদের লিস্ট আমাকে এনে দেবো। আমি এবার উল্লেখ করতে পারি তাদের কি কি চাই, তাদের কি সব জানতে চাই, নাকি জাস্ট তাদের জাস্ট আমি চেহারা দেখতে চাই, নাকি জাস্ট তাদের আমি হচ্ছে বয়স জানতে চাই, কিংবা বয়স ধীরে জানতে চাচ্ছি। সব ধরনের তথ্য এখানে করা পসিবল। এসকিউএল এর মাধ্যমে আমি যে ডাটাটা খুঁজে বের করলাম ওই ডাটাটাকে আলাদা একটা টেবিলের মধ্যে হচ্ছে উল্লেখ করা হয়। এটাই হচ্ছে মেনলি আমার এসকিউএল। তো এটা কি করা হয়, এটা দিয়ে মেনলি হচ্ছে আমরা ডাটাকে হচ্ছে খুঁজে বের করি। এছাড়াও এসকিউএল দিয়ে হচ্ছে আপনার যেগুলো টেবিল রো অ্যাড করা যায়, টেবিল রো ডিলিট করা যায়, নতুন টেবিল অ্যাড করা যায়, টেবিল খুঁজে বের করা যায়, আরো অনেক ধরনের কাজ হচ্ছে করা পসিবল। আপনাদের কিন্তু ডাটাবেসের একদম লাস্ট পার্টটা ছিল হচ্ছে এসকিউএল। তো বলেন আপনারা এতক্ষণ যে পড়লেন এতক্ষণ কোন পার্টের কোনো সমস্যা আছে আপনাদের? এটাই মনে হয় লাস্ট স্লাইড। ইয়েস, এবার বলেন ভাইয়া বলেন ফরেন কিটা আরেকবার বলেন ভাইয়া, মানে ফরেন কিটা। আচ্ছা, ফরেন কিটা হচ্ছে এটা একটা ভালো উদাহরণ। মনে করেন আমার কাছে একটা কাস্টমার লিস্ট আছে, আমার কাছে কি আছে, একটা কাস্টমারের লিস্ট আছে। কাস্টমারের লিস্ট বললাম না, কাস্টমার লিস্ট দরকার নেই। আমার কাছে মনে করেন প্রোডাক্টের লিস্ট আছে। মনে করেন আমি 2টা প্রোডাক্ট ইউজ করি, 3টা প্রোডাক্ট বিক্রি করি। আমি প্রথম প্রোডাক্টের নাম দিয়ে রাখলাম মনে করেন আমি 101। এটা হচ্ছে মনে করেন মিল্ক। আচ্ছা, আমি একটা হোয়াইট বিশাল বড় বোর্ড তার ইজি হবে। মনে করেন আমার কাছে 3টা প্রোডাক্ট আমি বিক্রি করি। প্রথম প্রোডাক্টের নাম হচ্ছে মিল্ক, পরের প্রোডাক্টের নাম মনে করেন হচ্ছে পাউডার, এন্ড থার্ড একটা প্রোডাক্ট মনে করেন হচ্ছে লোশন। আমি এই 3টা প্রোডাক্টের আলাদা করে নাম দিয়ে রাখছি 101, 102 আর 103। এটা টেবিল। এটা কিসের টেবিল? এটা হচ্ছে মনে করেন আমার জন্য হচ্ছে আপনার প্রোডাক্টের টেবিল। আমার কাছে আবার একটা সেলিং এর টেবিল আছে, আমার কাছে হচ্ছে একটা কাস্টমার সেলিং এর টেবিল আছে। যে আমার কোন আমার মনে করেন যে 5 জন কাস্টমার আসছে আমার আজকে সারাদিনের মধ্যে, 5 জন কাস্টমার কি করছে তোমার প্রোডাক্ট কিনছে। তো যে হচ্ছে ফার্স্ট কাস্টমার ছিল, প্রথম কাস্টমারকে মনে করো আমি হচ্ছে 2 দিয়ে প্রকাশ করি, 201, 202, 203, 204। তো আজকে যখন 4 জন কাস্টমার আসছিল, প্রথম কাস্টমার কিনছে হচ্ছে মনে করো মিল্ক, সেকেন্ড কাস্টমারও কিনছে হচ্ছে মিল্ক, থার্ড কাস্টমার কিনছে মনে করো পাউডার, আর 4 নাম্বার যে কাস্টমার ও কিনছে মনে করো হচ্ছে লোশন। তারপর মনে করো আরেকজন কাস্টমার আসলো, সে কিনছে মনে করো হচ্ছে আবার পাউডার। খেয়াল করে দেখো আমরা কিন্তু এই যে এটাকে বলতেছি, এই যে এই লিস্টটা মনে করো কাস্টমার লিস্ট। এটা হচ্ছে আমার কাস্টমারের নাম্বার আর এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম্বার। প্রথম যখন কিনা হচ্ছে আমরা এই 101, 102, 103 দিয়ে কিন্তু হচ্ছে আমরা প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করছিলাম। এটাকে আমরা প্রাইমারি কি ধরছিলাম যে আমার প্রোডাক্টের নাম একটি মাত্র নাম, মিল্কের নাম 101 আর কোনটার নাম হচ্ছে আমার 101 নেই, আর লোশনের নাম হচ্ছে 103 আর কোনটার নাম 103 নেই। কিন্তু এই জিনিসটা এখানে গিয়ে রিপিট হয়েছে। যদি এখানে গিয়ে রিপিট হয় তখন গিয়ে কিন্তু এটাকে আমরা প্রাইমারি কি বলতে পারবো না, কারণ এখানে কি হয়েছে একটা মান অনেকবার আছে। লাইক 101 আছে 2বার বিক্রি হয়েছে, 102 প্রোডাক্টটা 2বার বিক্রি হয়েছে, 3 প্রোডাক্ট একবার বিক্রি হলো। এক্ষেত্রে যেহেতু হচ্ছে একই নাম অনেকবার আসছে, এটাকে আর প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারবো না। আমরা এক্ষেত্রে কাস্টমারের যে নাম্বারটা এটাকে হচ্ছে আমরা প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারি। তো এই 101 বা হচ্ছে প্রোডাক্টের যে আইডি, এটা এখানে ছিল হচ্ছে আমার প্রাইমারি কি, কিন্তু এটা হচ্ছে অন্য জায়গায় ইউজ করা হয়েছে, প্রাইমারি কি হিসেবে ইউজ করা হয়নি, নরমাল কি হিসেবে ইউজ করা হয়েছে। এটাকে আমরা বলবো হচ্ছে ফরেন। যখন কিনা হচ্ছে একটা টেবিলের যখন কিনা হচ্ছে প্রাইমারি কিকে অন্য একটা টেবিলে ইউজ করা হয়ে থাকে নরমাল কি হিসেবে, তখন এটাকে ফরেন কি বলা হয়। এই ফরেন কি এর কাজটা হচ্ছে দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা। এই যে যেহেতু হচ্ছে দুটো টেবিলের মধ্যে সেম টাইপের হচ্ছে কি আছে, আমরা সেম টাইপের হচ্ছে এখানে টেবিল আছে, রো আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা রিলেশন। এটা হচ্ছে একটা 1-to-1 1 to মেনি রিলেশন, কারণ এখানের মধ্যে একটা নাম্বার অনেকবার রিপিট করছে, এটাকে বলা হয় 1 to মেনি রিলেশন। বুঝতে পারছেন ফরেন কিটা কি? একটা টেবিলের প্রাইমারি কি যখন কিনা অন্য টেবিলে গিয়ে ইউজ করা হচ্ছে তখন ওটাকে আর প্রাইমারি কি থাকে না, তখন ওটাকে ফরেন কি বলা হয়। ক্লিয়ার? জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার বলেন আর কার কোশ্চেন আছে? ভাইয়া আরেকটা এমসিকিউ আছে সি প্রোগ্রামের।
সি প্রোগ্রামিং এর। আচ্ছা আমি তাহলে কত নাম্বার? জি 13 নাম্বার। আচ্ছা পেজ 13 নাম্বার। ও আচ্ছা, পেজ হচ্ছে আপনার পেজ এটা 24। হ্যাঁ সেটা। 13 নাম্বার কি বলছে? ভাই এনে যে ম্যাথটা করলো ওটা একটু চিহ্নতে প্রবলেম আছে, যে বেতন 20,000 টাকা অধিক আচ্ছা বোঝাতে আচ্ছা কোনটি ব্যবহৃত হয়? এখানে হচ্ছে একটু একটা মিস্টেক হয়ে গেছে। এখানে সাইন হবে আরেকটা, সাইনটা আসে না। এখানে একটা এই সাইন হবে, এটা দ্বারা বোঝানো হয়ে থাকে হচ্ছে গ্রেটার দেন 20,000। এই সাইনটা এখানে আসে না। মনে করেন এখানে এক্স ওয়াই জেড সেটা বসায় দেন। আমরা বলি না যে এক্স এর মান হচ্ছে 20,000 থেকে বেশি, অধিক বোঝাতে। এই কারণে এখানে একটা এই এটা গ্রেটার দেন সাইন হবে, যেটা এখানে আসতে ভুলে গেছে। এটা টাইপিং মিস্টেক ছিল। আচ্ছা, ঠিক আছে। ভাই এটা ছাড়াও আপনার ওই তৃতীয় অধ্যায় থেকে কিছু প্রবলেম আছে, একটু দেখাবো? তৃতীয় অধ্যায় জি আপনি কি এখন ল্যাপটপে আছে নাকি ফোনে আছে? ফোনে। আচ্ছা আপনার ফোনে কি খোলা আছে পিডিএফটা? না ভাই, আমি যদি ছবি তুলে দেই হবে? ছবি তুলে আচ্ছা আমি ওপেন করলাম, বুঝতে হবে। একটা মিনিট ওয়েট করেন। এটা হচ্ছে আইসিটি লেকচার 1 আর 2 বেবি এটা। ভাই আমি তো বই থেকে পড়ছি, আমি ওই পিডিএফ থেকে পড়ি নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে বলেন সমস্যা নেই। হ্যালো, জি আমি একটু ছবি তুলে পাঠাই, তাহলে রাজন ভাই আপনারে দিয়ে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, রাজন ভাই কি আপনি ভাই কি আছেন? তো অন্যদের প্রবলেমটা দেখেন, আমি এটা পাঠিয়ে দিতেছি। Sure. আচ্ছা আর কার প্রবলেম আছে? হ্যালো স্যার ক্লাস না, শেষ ভাই, পর্যায়ে? বিভূতি স্যার জি স্যার। ক্লাস কি শেষ পর্যায়ে? শেষ বলতে স্যার একজনের প্রবলেম ছিল আর কি, তো আপনাকে বলছিল ছবি পাঠিয়ে দিবে। আপনি একটু কাইন্ডলি ভাই আমাকে একটু ফরওয়ার্ড করে দেন ছবিটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মেসেঞ্জারে একটু ছবিটা পাঠান, আমি বিভূতিদাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাকে একটু তাড়াতাড়ি পাঠান। ওকে, আপনারা এই ফাঁকে আপনি অন্য টপিকে কথা বলতে থাকেন। আমার ক্লাস 5 শেষ আর কি, এখন জাস্ট প্রবলেম সলভিং নিয়ে। প্রায় শেষের দিকে না? প্রায় শেষ। জি ভাই। জাস্ট মিনিট। Sure. হ্যাঁ, যিনি ছবি পাঠাবেন একটু তাড়াতাড়ি পাঠান। আপনি কি ছবি পাঠাইছেন? ভাই আমি হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যালো, ওকে, আমি ছবিগুলো ফরওয়ার্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ। বিভূতিদাকে এক্ষুনি ফরওয়ার্ড করে দিচ্ছি। ওয়েট প্লিজ। হ্যাঁ স্যার, আমি আপনাকে ফরওয়ার্ড করে দিয়েছি, প্লিজ কন্টিনিউ করতে পারেন। আচ্ছা স্যার একটু আসুন, তখন দেখছি। আচ্ছা আচ্ছা জি বলুন আপনি প্রথম সমস্যা হচ্ছে 36 নাম্বার। ভাই আমি মার্ক করে দিচ্ছি আমার প্রবলেম গুলো। আচ্ছা 33 নাম্বারের মধ্যে গিয়ে বলছে হচ্ছে নিচের আউটপুট হবে কোনটি, কিন্তু ইনপুট দেওয়া নেই। ইনপুট ছাড়া তো হচ্ছে আউটপুট হওয়া পসিবল না। জি ভাই, এই যে কিছুই দেয়া নাই। এটা প্রশ্নে ভুল আছে। আচ্ছা 36 এ কি বলছে এটা? মানে কিছু দেয়া নাই বলতে আপনি একটু জুম করলে দেখতে পাবেন। হুম, আমার ছবিটা এই জায়গায় শো করতেছে না। না না আমি দেখতে পাচ্ছি সব সমস্যা নেই। 33 এর মধ্যে যেখানে কিছু দেওয়াই নেই। So,
আমি বলবো এটা এটা মেবি কোশ্চেন, ঠিক আছে? প্রশ্ন ভুল না হলে এখানে একদমই পসিবল না। এখানে ভুল দেওয়া আছে 36 নম্বরের মধ্যে বলছে হচ্ছে নিচের কোনটি অর গেট। অর গেটটা কেমন হয় একটু খেয়াল করে দেখেন। অর গেটটা সাধারণত হচ্ছে এরকম হয়। অর গেটের ক্ষেত্রে যে কোনো, আপনারা ইয়া পড়ে আসছেন না, সমান্তরাল গেট পড়ে আসছেন না, কাইন্ড অফ হচ্ছে এরকম হয়। যে কোনো যে কাইন্ড অফ এরকম হবে আর কি। দেখি আপনার অ্যান্সার কি দেওয়া আছে, 4 নাম্বারটা দেওয়া আছে, এই যে ঠিকই তো আছে। আপনার যে কোনো একটা দিয়ে হচ্ছে মিলি হয়ে যাবে আর কি। যে যখন গিয়ে দেখবেন যে দুই জায়গার মধ্যে কি এরকম জায়গা দেওয়া আছে, এখানে একটু হার্ড ওয়েতে দেওয়া আছে, মানে আপনাদের ছোট করে দিচ্ছে, হয় এটা দিয়ে অথবা এটা দিয়ে, যে কোনো একটা দিয়ে হচ্ছে আপনার পরিপূর্ণ হয়ে যাবে। আমার যে কোনো একটা কম থাকলে আমার কিন্তু বিদ্যুৎ প্রবাহ হয়ে যাবে। এই কারণে 4 নাম্বার এখানে অ্যান্সার হবে। মেনলি হচ্ছে এটা হচ্ছে মেন চিত্র। আর যখনই গিয়ে দেখবেন হয় এটা অথবা এটা, যে কোনো একটা হলে যখন কিনা হচ্ছে আমার পরিপূর্ণ হয়ে যায়, সেটাই হচ্ছে আমার এখানের মধ্যে অর্গেটের মধ্যে গিয়ে পড়তেছে। আর যেটা পাশাপাশি দেওয়া, যেমন 3 নাম্বারটা, এটা হচ্ছে আপনার অ্যান্ড গেট, যেখানে দুইটাই আপনার অন হওয়া লাগবে বা দুইটাই অন হওয়া লাগবে, ওয়ান হওয়া লাগবে, না হলে হচ্ছে আমার এখানের মধ্যে বিদ্যুৎ প্রবাহ করা পসিবল না। 37 ছিল সার্কিটটির আউটপুটে নট গেট যুক্ত করলে কোন গেটের সমতুল্য হবে। প্রথমত এখানে কি করা ছিল, প্রথমত হচ্ছে এখানে আমার এ বি যোগ করা, যোগ করে হচ্ছে আমার এখানে কি দেওয়া ছিল, এটা বার দেওয়া ছিল। তারপর এই মানটাকে আবার কি করা হয়েছে, এই মানটাকে আবার বার করা হয়েছে। তাহলে কিন্তু এই ডাবল বারে মিলে কিন্তু আমার হয়ে গেছে হচ্ছে এ প্লাস বি। বলা হচ্ছে এর উপর সোজা যদি হচ্ছে আরেকটা নট গেট যুক্ত করা হয়, যদি আরেকটা নট গেট যুক্ত করা হয়, তাহলে আলটিমেটলি গিয়ে হচ্ছে এটা আমার অর গেট হয়ে যাবে আর কি। যখন কিনা আমার আমার আসলে ছিল হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি এর উপর যখন কিনা হচ্ছে সামনে আরেকটা নট গেট দেওয়াই আছে, তখন গিয়ে হচ্ছে আমার কি হয়ে গেল, নটে নটে মিলে আলটিমেটলি গিয়ে হচ্ছে আমার অর হয়ে গেল, এ প্লাস বি হয়ে গেল। এ প্লাস বিটা হচ্ছে আমার অর গেট, ডাবল নটে ক্যাটাগরি করে আমার অর গেট হয়ে গেছে। এন্ড 7 নাম্বার ছিল এখানে একটা বিইএফ 16 এর সমতুল্য অক্টাল মান কোনটা। এটার জন্য হচ্ছে বিইএফ আপনার মনে আছে 1 2 4 8 এই মানটা, জি ভাইয়া। বি এর মান কত, বি এর মান হচ্ছে 11, তাহলে 8 2 1 যোগ করলে হয় হচ্ছে 11। তারপর দেওয়া ছিল হচ্ছে এফ, এফ মানে হচ্ছে সবগুলো 1 হবে, আর ই মানে হচ্ছে 15, তার মানে 8 4 14, সরি 8 4 2 যোগ করলে হয় হচ্ছে 14, আর এখানে 0। তাহলে এটার যদি আমি মান নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 0 0 1, সরি 1 0 1 1, তারপর হচ্ছে 1 1 1 1, এরপরে আসে হচ্ছে 1 1 1 0। এবার তিনটা করে হচ্ছে আমি মান নিব, তিনটা করে মান নিব, তারপরে কি সেটাকে আমি অক্টালে নিয়ে যাব। যদি হচ্ছে এবার আমি 1 2 4 এই ফর্মুলাতে নিয়ে যাই, তাহলে গিয়ে 1 1 0, অর্থাৎ 4 আর 2 যোগ করলে হয় হচ্ছে 6, 1 1 1 তিনটে যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 7, দেন 1 1 1 তিনটে যোগ হয়ে গিয়ে হয়ে যাবে 7, আর 1 0 1 1 0 1 4 আর 1 যোগ করলে হয়ে যাবে 5। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 5 7 7 6, যেটা দেওয়া আছে হচ্ছে কথায় খ নাম্বারে দেওয়া আছে। এগুলো সবগুলো বের করবেন। এ এ এ আর কি ও লিখছে নাকি জিরো লিখছে, এটা এ জিরো, এটার বলা হয়েছে যে সমতুল্য দশমিক মান কত। এক্ষেত্রে গিয়ে হচ্ছে প্রত্যেকটার সাথে আমরা 16 গুণ করব, এবং 16 উপরে এখানে হবে 0, এখানে হবে হচ্ছে 1। এ মানে কত, এ মানে হচ্ছে আমার 10 যোগ 16 যোগ 0, তাহলে 60 হবে অ্যান্সার, ক নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে তো নাকি সমস্যা আছে এখন? না বলে ভাইয়া দিবেন ঠিক আছে, বুঝতেছি। সমস্যা হলে বলবেন। এন্ড সবার লাস্টে গিয়ে হচ্ছে কত নাম্বারটা, 10 নাম্বারটা 1, আচ্ছা এটা একটু মনে রাখতে হবে, এটা দেখাই কি বলা হচ্ছে এখানে 1 8 f, এটার হচ্ছে পরবর্তী মান কত আমাকে বলেন তো। 1 আর 8 এটার মধ্যে গ্যাপ কত, 7 7 7 15 মানে কি, f মানে কি 15, 15 8 আর 7 f এর মাঝখানে গ্যাপ কত 7,
7 তাহলে f এর সাথে হচ্ছে আমার কি করা লাগবে 7 যোগ করা লাগবে f এর সাথে 7 যোগ করলে কত বের হয় f এর পরে আসলে হচ্ছে কত f এর পরে আসলে হচ্ছে 10 তারপরে 11 12 13 14 15 16 তাহলে 1 2 3 4 5 6 7 16 হচ্ছে f এর সাথে 7 যোগ করলে হয় হচ্ছে 16 যদি এভাবে না করতে পারেন আপনাদের সূত্র শিখিয়ে দিয়েছিলাম f মানে কত 15 15 সাথে যখন কিনা আমাদেরকে যোগ করতে হবে হচ্ছে 7 তখন আগে 5 আর 7 যোগ করে কত হয় বলেন 15 আর 7 যোগ করলে কত হয় 22 যখন কিনা আমার 16 থেকে বেশি হয়ে যাবে তখন 22 থেকে হচ্ছে 16 বিয়োগ করে দিব 22 থেকে 16 বিয়োগ করলে বের হয় হচ্ছে 6 এটা 6 বসিয়ে দিব আর থাকে হচ্ছে 1 আর কিছু যেহেতু নাই 1 কে সামনে বসিয়ে দিব তাহলে অ্যানসার হয়ে যাবে 16 থ্যাংক ইউ ভাইয়া বুঝলেন এই যে এভাবে এটা 16 বের হয়ে যাবে আর কি আর কোনো প্রবলেম না ভাইয়া ঠিক আছে আপনি প্রবলেম খুঁজে বের করছেন এটা খুশি হয়েছে অনেক বেশি পড়াশোনা করতেছেন পড়াশোনা করতে হবে অনেক বেশি বেশি করে আচ্ছা আই গেস আপনাদের আর কারো কোনো প্রবলেম নাই তো মোটামুটি ট্রাই করেছি আপনাদের মেইন টপিক গুলো হচ্ছে শেষ করে দেওয়ার জন্য একদম ফার্স্ট থেকেই যত ডিটেলসে পড়ানো পসিবল সবগুলো চেষ্টা করে গেছি তো আপনারা সেগুলো ভালো মতো পড়েন যদি আপনাদের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে বুঝতে পারছেন না অবশ্যই রাজন ভাইকে জানাবেন রাজন ভাই আমাকে ফরওয়ার্ড করে দিবে আমি ট্রাই করবো আপনাদের প্রবলেমগুলো সলিউশন দেওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাইয়া এখানে ক্লাস শেষ করে দেওয়া লাগবে ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ